সৌরভ। আজ আমি যে ঘটনাটি পাঠাবো সেটা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত একটি ঘটনা এটি। ঘটনাটি ঘটে ১৯৯৫ সালে। আমার মা-বাবা, দাদা-দাদি, কাকা-কাকি একসাথে গ্রামে বসবাস করতেন, অর্থাৎ যৌথ পরিবারে বাস করতেন। আমার মা তখন গ্রামের নতুন বউ। ১.৫ বছর পর আম্মুর ১ম ছেলে সন্তান হয়। দিনকাল ভালোই কাটছিল। কিন্তু একদিন ঘটে যায় আশ্চর্যজনক ঘটনা। আম্মু তার ছেলেকে অর্থাৎ আমার ভাইকে খাটে ঘুম পাড়িয়ে রেখে কাপড় ধুতে যান। কাপড় ধোয়া শেষে তিনি সেগুলো শুকানোর জন্য বাইরে যান। ফিরে এসে তিনি দেখেন যে তার ছেলে খাটে বসে কান্না করছে। তিনি এও দেখতে পান যে কে যেন তার চুল কেটে দিয়েছে এবং তার মাথা থেকে রক্ত পড়ছে। তখন আমার ভাইয়ের বয়স ছিল ১ বছর। চুল কাটার বিষয়টা দেখে এবং রক্ত পড়ার দৃশ্য দেখে ঘরের সবাই অবাক। গ্রামের সবাইকে জিজ্ঞাসা করা হয়, তবু কোনো কিছুই পাওয়া যায়নি। আর তখন আমাদের বাড়ির দরজাগুলো আটকানো ছিল, যেটা মা বললেন। তখন আমার বাবার শহরে শাড়ির কারখানা ছিল। যেহেতু ঘটনাটি আজ থেকে আরো ২৭ বছর আগে ঘটে, সেহেতু তখন যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না। ২০০০ সনের আগে আসলে তেমন একটা যোগাযোগ ভালো ছিল না। এমনকি মোবাইল ফোনও কিন্তু তখন খুব বেশি মানুষের হাতে, হাতে ছিল না। একেবারেই কম পরিমাণে ছিল। টেলিফোনগুলো, ল্যান্ড ফোনগুলো ব্যবহার হতো। আব্বু এসব জানতে পারেননি। যাই হোক, এই ঘটনার কয়েকদিন পর ভালোই যাচ্ছিল। তার ঠিক কয়েক মাস পরে আমার ভাই যেন কেমন হয়ে গেল। খেতে চায় না, ও সবসময় কান্না করে। যেন কি একটা ভয় কাজ করছে তার ভেতর। মা মনে করে তার পেট ব্যথা হয়েছে। তিনি গ্রামের ভালো ডাক্তারের পরামর্শ নেন। কিন্তু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয় না। দিন যত যাচ্ছিল, কান্নার মাত্রা ততই বাড়ছিল। এই ঘটনার পরে আব্বু বাড়িতে আসেন। আব্বু আমার ভাইকে শহরে ডাক্তার দেখাতে নিয়ে যান। কিন্তু তবুও লাভ হয়নি। এর কয়েকদিন পর আমার কাকা আসেন। তিনি কবিরাজের কাছে যাওয়ার পরামর্শ দেন। কবিরাজের কাছে নিলে তিনি সবকিছু দেখে বলেন, তোর ছেলেকে কালো জাদু করা হয়েছে। গ্রামের ঠিক দক্ষিণ দিকে যে তেঁতুল গাছটা আছে, সেই গাছে একটা তাবিজ ঝোলানো আছে। কবিরাজ আরো বলেন, ওই তাবিজটা নষ্ট করবি। আর আম্মুকে বলেন, তুই ১৮ মাস নিজের বাড়িতে থাকবি। অন্যের বাড়িতে গেলে সেখানে ঘুমোতে পারবি না। তুই যদি ঘুমাস তাহলে খুব খারাপ হবে তোর ছেলের সাথে। আম্মু ওই কথায় রাজি হয়ে যান। কথা মতো কাকা সেই তাবিজটি নষ্ট করে ফেলেন। বেশ ভালোই চলছিল। দীর্ঘ ১৬ মাস কাটার পর, অর্থাৎ ১ বছরের বেশি সময় কাটার পরে যখন আরো ২ মাস বাকি, ঠিক তখন ঘটে আসল ঘটনা। অর্থাৎ তার মাকে বলছিলেন যে ১৮ মাস নিজের বাড়িতে থাকবি। তো ১৬ মাস কেটে গেছে। তারপরে ১৭ মাসের সময় আম্মুর বাড়িতে বিয়ের নিমন্ত্রণ আসে। বিয়ের দিন সেখানে রাত্রি যাপন করতে হবে। আম্মু কবিরাজের বলা সেই কথা মনে পড়ে যায়। আম্মু যেতে রাজি হচ্ছিল না। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের চাপে, আর তখন যেহেতু এরকম ঘটনা ঘটছিল না, সেখানে আম্মু যেতে রাজি হয়। রাতে আম্মু ঘুমিয়ে যায়। মাঝরাতে অনেক কান্নার শব্দে বাড়ির সবার ঘুম ভাঙে। আম্মুরও ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে আমার ভাই কান্না করছে। কান্নার পরিমাণ এত বেশি ছিল যে আব্বু আম্মু ঠিক করেন যে এখনই ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অর্থাৎ সে খুব আতঙ্কিত হয়ে চিৎকার করে কান্না করত। তাই ঘরের সবাই সেই বিয়ে বাড়ি থেকে চলে আসে। এদিকে এবার ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। এদিকে কান্নাও থামছেই না। কান্নার পাশাপাশি বমিও করতে শুরু করে। আম্মু এসব পরিস্থিতিতে আবারও কাকাকে ফোন দেয় এবং বাড়িতে আনেন। কাকার পরামর্শে আবার সেই কবিরাজের কাছে যান। কবিরাজ আম্মুকে বলেন ভিন্ন কথা। বলেন, তোর ছেলেকে আবার কালো জাদু করা হয়েছে। এবার কচ্ছপ দিয়ে করা হয়েছে। তিনি বলেন, বাড়ির পশ্চিম দিকে যে পুকুরটা আছে, সেখানে একটা কচ্ছপ আছে। তার গলায় একটা তাবিজ ঝোলানো আছে, যেটা তোর ছেলের নামে আছে। কচ্ছপটা যদি মারা যায়, তাহলে তোর ছেলেও মারা যাবে। তিনি বলেন, কচ্ছপটা আনার জন্য কচ্ছপটি অসুস্থ অবস্থায় আছে। তিনি কাকাকে তাড়াতাড়ি সেটাকে আনার জন্য বলেন। কাকা এক মুহূর্ত দেরি না করে সেটা খোঁজার জন্য পুকুরে যান। অনেক খোঁজাখুঁজির পর কাকা একটা কচ্ছপ পান। কিন্তু ততক্ষণে কচ্ছপটার গলা দিয়ে রক্ত পড়ছে এবং পিঠে লাল রঙের একটা চিহ্ন। কাকা কচ্ছপটা নিয়ে এক প্রকার দৌড়েই যাচ্ছিলেন।
যেতে যেতে তার হাতে রক্তে ভরে যায়। কাকা কচ্ছপটার মাথা ধরে দেখেন কচ্ছপটা আর নড়ছে না। কাকা মনে করেন কচ্ছপ স্বভাবতই হয়তো এমন, খুব বেশি নড়াচড়া করে না। কাকা যখন কচ্ছপ নিয়ে কবিরাজের কাছে পৌঁছান, তিনি দেখেন করছে, আর মাঝখানে আমার ভাই। কাকা জানতে পারেন তার পৌঁছানোর আরো আগেই আমার ভাই চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। কাকা কবিরাজকে কচ্ছপটি দেন, তখন কাকা পথিমধ্যে কচ্ছপের গলা থেকে রক্ত পড়ার কাহিনী বলেন। অর্থাৎ যে তাবিজটা দেওয়া হয়েছিল সেটা একটা সুতো বা অন্য কিছুর সাথে গলার সাথে পেঁচিয়ে দেওয়া হয়েছিল কচ্ছপটা। সেখান থেকে আসলে কচ্ছপটার গলা কাটতে শুরু করে এবং সেখান থেকে রক্তক্ষরণ হয় এবং কচ্ছপটা মারাও যায়। কবিরাজ সব শুনে বলেন যে যখন কচ্ছপের গলা থেকে রক্ত পড়ছিল তখন তার নড়াচড়া বন্ধ হয়ে গেছিল এবং তখনই আমার ভাই মারা যান। তখন আমার ভাইকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেই কথা কবিরাজ আমাদেরকে বলেননি। আচ্ছা, কে ব্ল্যাক ম্যাজিক করেছিল সেই কথাটা কবিরাজ বলেননি। এই ঘটনার পর পরিবারের সবাই ঢাকায় চলে আসে। আমার বাড়ির পাশে একটা খাল রয়েছে, মুরব্বীরা বলতো সেই খাল দিয়ে নাকি অনেক জিন ভূত চলাচল করে। একদিন সন্ধ্যার সময় আমার বোনের মেয়ে বাড়ির সামনে যায়, কিন্তু যাওয়ার একটু পরেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে অনেক খোঁজাখুঁজির পর একটা নির্জন জায়গায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তখন ওকে বাড়িতে নিয়ে আসি। তারপর আমি মসজিদের ইমামকে ডেকে আনি। উনি যখন সূরা কালাম পড়তে শুরু করলো, তখন আমার বোনের মেয়ের মুখ দিয়ে বলতে থাকলো, আমি জিন, আমি খাল দিয়ে যাওয়ার সময় আমার ছায়ায় পা রাখছে, ওকে আমি ছাড়বো না। তবে যাই হোক, অনেক কিছু মানত করে সেই জিন থেকে রক্ষা পাওয়া গেল। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। 2011 সালের জানুয়ারি মাস, আমি এসএসসি পরীক্ষার জন্য অনেক রাত পর্যন্ত পড়ালেখা করি। একদিন রাত 1:30 আমি দরজা লক না করে হালকা ফাঁকা রেখে একা একা পড়াশোনা করছি। এমন সময় আমার পেছন থেকে যেন কেউ মাটির টুকরো নিয়ে ঢিল মারতে লাগলো। আমি দেখলাম যে এখানে তো মাটির ঢিল আসার কথা না। পড়ার টেবিল থেকে উঠে দরজার পাশে গিয়ে দেখি কি যেন একটা ছায়ার মতো ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলে যাচ্ছে। ভয়ে আমার গা শিউরে উঠল। প্রায় সময় রাতে আমার নাম ধরে ডাকত, একটা অজানা কণ্ঠে বাহিরে বের হতে বলতো। এরপরে আমি হুজুর এনে দেখালাম। হুজুর বলল যে ওই জিন তোমার উপরে রেগে আছে। তারপরে ফেব্রুয়ারি মাসে আমার এসএসসি পরীক্ষা শুরু হয়। তার আগে একটা কথা বলে রাখি, আমাদের এসএসসি পরীক্ষা দিতে হয় অষ্টগ্রাম সদরে গিয়ে। সেখানে বাসা নিয়ে আমার থাকতে হতো। তো আমরা 4 বন্ধু একটা বাসা ভাড়া করে নিয়েছি। বাসা ভাড়া নেওয়ার সময় আমরা জানতাম না, তবে পরে জানতে পেরেছি বাসার পাশে একটা কবরস্থান আছে। তো আমি যে রুমে থাকতাম কবরস্থানটা সেই রুমের পাশে। একদিন রাত আনুমানিক 2:30 কি 3টা বাজে, আমি পড়ে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর একটু পরেই আমি বুঝতে পারছি যে কেউ একজন আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি চোখ মেলে দেখি আমার পায়ের পাশের জানলা খোলা, আর সেখান থেকে হেঁটে কি যেন একটা কবরস্থানের দিকে যাচ্ছে। আমার মনে হলো যে আমাকে দেখেই সে ঘুরে চলে গেল। আর এই দৃশ্য দেখা মাত্রই আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার গায়ে জ্বর উঠে যায়। তারপর দীর্ঘ 7 দিন আমার শরীরে জ্বর ছিল। পরে হুজুর থেকে তাবিজ এনে আমার হাতে বেঁধে দেওয়া হয়। এরপরে এ ধরনের ঘটনা থেকে আমি বেঁচে যাই। এই ঘটনা তার ফুপির সাথে ঘটনা, যা পরে তিনি তার দাদির কাছ থেকে শুনেছেন। তাদের দাদির বাবার বাড়ি রংপুর জেলার চিলমারি গ্রামে। প্রায় 4-5 বছর আগে তার দাদির বড় ভাই মারা যান, তাকে গ্রামেই কবর দেওয়া হয়। দাদি তার ভাইয়ের মারা যাওয়ার খবর শুনে সন্ধ্যার দিকে এবং তখনই রংপুর রওনা হন তার ছোট ভাইয়ের স্ত্রী ও তার মেয়ে তানিয়াকে নিয়ে। তারা অ্যাম্বুলেন্সে করে রওনা দেন রাত 8টা নাগাদ এবং পৌঁছেন রাত 3টা নাগাদ। গ্রামে ঢোকার পথে রাস্তার পাশে একটা বেশ বড় বাঁশঝাড় পড়ে। সেখানকার স্থানীয়রা ঝাড়টিকে শকুনের আড়া বলে।
এই বাঁশঝাড়টি অনেক পুরনো এবং সেখানে প্রায় 22টি জিনের আবাস। আর মাঝে মাঝেই নাকি ঝাড় থেকে লম্বা লম্বা বাঁশ রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়। যারা বাঁশের উপর দিয়ে ডেয়ে যাওয়ার চেষ্টা করে তাদের মৃতদেহ বাঁশ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় প্রায় পাওয়া যায়। এক পা বাঁশের উপর দিয়ে অপর প্রান্তে নিতেই সেই বাঁশটি আপনা আপনি হ্যাচকা টান দিয়ে উপরে উঠে যায়। যার সাথে এসব ঘটে তার মৃত্যু নিশ্চিত। আর যারা বাঁশের মাথা পর্যন্ত হেঁটে না দিয়ে যেতে পারে, তারা বাঁশটি পার হওয়ার পর বিশালদেহী একটি গন্ডারের মতো জন্তু দেখতে পায়, যা পুরো রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। যারা সেই জন্তুটিকে তাড়ানোর চেষ্টা করে তারা পরে রক্তবমি করে মারা যায়। সেসব গ্রামের লোকজন বাঁশ না ডেওয়ে জন্তুটিকে দেখেও বেঁচে ফিরেছে। তারা ভোর পর্যন্ত বাঁশ আর জন্তুটির মাঝখানে দাঁড়িয়েছিল। ভোরের ফজরের আজানের সাথে সাথে জন্তুটি এবং বাঁশটি মিলিয়ে যায়। অনেক কবিরাজ ওঝা ঝাড়ফুঁক করেও কোনো জিন সেখান থেকে তাড়ানো যায়নি। তারপর থেকে গ্রামের লোকজন দিনেও সেই রাস্তা দিয়ে যাতায়াত কম করে। মূল ঘটনায় আসা যাক। দাদির বড় ভাই মারা যাবার পর দাফন করে 2 দিন পর রিলেটিভরা চলে যাওয়া শুরু করে। তো সেই তানিয়া ফুপি লন্ডনে পড়াশোনা করে এবং অনেক বছর পর সে সেবার গ্রামে চলে যায়। তার সব চাচাতো ভাই বোনদের সাথে তারা অনেক দিন পর দেখা হয়েছিল, তাই সে আর কিছুদিন সেখানে থাকতে চায়। কিন্তু তার বাবার অফিসের কাজ এবং প্রেশার থাকায় তার মা বাবা চলে যায় এবং তার দাদি থেকে যায়। তানিয়া ফুফু আরো 4-5 দিন পর আসবে। তো তানিয়া ফুফু সেই শকুনের আড়া সম্পর্কে জানতো, কিন্তু সে এসবে একদমই বিশ্বাস করতো না। একদিন রাতে তানিয়া ফুফু আর তার কাজিনরা গল্প করছিল। কথায় কথায় তাদের গল্প শকুনের আড়ার দিকে মোড় নেয়। এক সময় তানিয়া ফুফু বলে ওঠে সে শকুনের আড়া দেখতে যাবে এবং একাই গিয়ে প্রমাণ করে আসবে যে এসব বানোয়াট মিথ্যা গল্প। তার কথায় তার কাজিনরা তাকে মানা করে। পরে তারা জোরাজুরিতে তাকে যেতে দিতে রাজি হয় এবং সাথে তার ফুফাতো ভাই রাকিবকে নিয়ে যায়। বাসায় শকুনের আড়ায় যাওয়ার কথা বললে যেতে দিবে না, তাই সে বাসায় ছোট ফুফুর বাড়ি যাওয়া নাম করে বেরোয়। তো রাতে প্রায় 12টার দিকে ছোট ফুফুর বাসায় সবাই ঘুমিয়ে পড়লে সে আর রাকিব বের হয়। রকিব তাকে শকুনের আড়া দূর থেকে দেখিয়ে দেয়, বলে সে এখানে তার জন্য অপেক্ষা করবে। তানিয়া ফুফু তাই নিজেই শকুনের আড়ার দিকে চলে যায়। রাকিব প্রায় ঘন্টাখানেক সেখানে অপেক্ষা করে। যখন সে ভাবলো যে সে গিয়ে দেখবে তানিয়া ফুফুর কোনো বিপদ হয়েছে কিনা, ঠিক তখনই কে একজন বলে উঠল, বাঁচপার চাষ তো চলি যা। রাকিব খুবই ভয় পেয়ে চিৎকার করতে করতে ছুটে যায়। পরবর্তীতে গ্রামের লোকজন তার চিৎকার শুনে জড়ো হলে সে সবকিছু বলে। তখনই কিছু লোকজন হারিকেন ও টর্চ নিয়ে শকুনের আড়ায় আর তানিয়া ফুফুকে বাসের পাশে ঝাড়ের পাশে খোলা জায়গায় পড়ে থাকতে দেখে। তারা বাসায় আনার পর পরদিন দুপুরে তার সেন্স আসে। তাকে রাতে কি হয়েছিল জিজ্ঞেস করায় সে বলে সে যখন আড়ার কাছাকাছি এসেছে তখন কে জানি বলে উঠল, ভালো চাইলে পালা। সে কেন দুষ্ট লোকের কাজটা ভেবে উল্টো দিকে ঘুরে আসে এবং আড়ার পাশেই একটা বড় শিমুল গাছ ছিল। সে দেখে যে সেই গাছ বেয়ে একটা মেয়ে টিকটিকির মতো নিচে নেমে আসছে। মেয়েটা ছিল পুরো নগ্ন। তার চেহারা ছিল খুবই বিভৎস এবং অ্যাসিড মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম। সে তানিয়া ফুফুর দিকে তাকিয়ে খুব ভয়ঙ্করভাবে হাসছিল। সেই মহিলাটি বারবার বলছিল, মেলা সাহস তোক আজ বাঁশের আঘাত বসি গলা টিপি মারবো। তখন তানিয়া আপু ভীষণ ভয় পায় এবং দৌড় দেয়। খোলা মাঠে এসে দেখতে পায় বিশাল গন্ডারের মতো একটা জন্তু তার দিকে ছুটে আসছে এবং তার আশেপাশে বেশ কিছু কালো লোমশ কুকুর তাকে ঘিরে ধরেছে। তারপর তিনি আর কিছু মনে করতে পারেন নাই। মাগরিবের আগ পর্যন্ত সব ঠিক ছিল। সেদিন মাগরিবের পরে তানিয়া ফুফু হঠাৎ করে খুব জোরে জোরে হাসতে শুরু করে এবং হঠাৎ থেমে জোরে জোরে কাঁদতে শুরু করে। তার চুলগুলো এলোমেলোভাবে উঠছিল এবং দেখে মনে হচ্ছিল চুলে জট পড়ে গেছে। পরে বাড়ি জুড়ে মাংস পচা গন্ধ বেরোতে থাকে। তানিয়া আপু বারবার বলছিল, তো কাজ বাঁশের আগার উপর থেকে ফালায় মারবো, কেউ আমাকে ঠেকাতে পারবে না। সবাই বুঝতে পারে ব্যাপারটা। তার সাথে সাথে পাশের মসজিদের ইমামকে খবর দেওয়া হয়। তিনি আসেন এশার নামাজের পর। তানিয়া ফুফু অনেক চিৎকার করছিল আর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাকে বেঁধে রাখা হয়। হুজুর এসে বলেন যে তানিয়া ফুফুর উপর সেই শয়তান ভর করেছে। হুজুর কিছু পরা পানি তানিয়া ফুপুর উপর ছিটিয়ে দেয়। তানিয়া ফুপুর ভেতরে থাকা শয়তান জিনটি বলতে থাকে, তুই মোর কিছুই করবার পারবি না।
তুই ভালোই ভালোই না গেলে তোক মুই তোক ছুরি ফালাং। হুজুর কিছুক্ষণ পর দোয়া পড়ে এবং এক এক গাছের শিকড় তানিয়া ফুপুর নাকে চেপে ধরে, আর সাথে সাথে সে গোঙাতে গোঙাতে শুরু করে। আরো বেশ কিছুক্ষণ দোয়া পরে ঝাড়ফুঁক করার পর ঘরের দরজা জানালা বেশ জোরে খুলে যায় এবং সেই জিনটি সেখান থেকে চলে যায়, সেটা কনফার্ম করে হুজুর। পরে হুজুর বলে সেই জিন আবারও আসতে পারে, তাকে পুরোপুরি তাড়ানো সম্ভব না, কিন্তু কিছু নিয়ম মেনে চলে সে আর তানিয়া ফুপুর কাছে আসবে না। তাকে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য পড়তে বলে এবং রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে বলে। তার পরদিনই তানিয়াপুর দাদি সহ ঢাকা চলে আসে। এর পরবর্তীতে মাঝে মাঝে সমস্যা দেখা গেল, খুব আহামরি সমস্যা তেমন আর তিনি ফেস করেননি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি আপনাকে যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা ঘটে গেছে মানে প্রায় এই ধরেন যে 1-1.5 বছর হবে। ঘটনাটা একজন ইউটিউবারকে নিয়ে, তার নাম ইমরান। সে আসলে একজন সাহসী ইউটিউবার। সে সবসময় ব্লগ ভিডিও বানাতো, আর ব্লগ ভিডিও বানাতে বানাতে সে একটা গ্রামের সন্ধান পায়। যেই গ্রামটা মানে এত বেশি ভয়ানক একটা গ্রাম, যেটা আপনি গল্পের মানে মধ্যেই শুনতে পারবেন। তো রাত তখন প্রায় 3টা বাজে, চারদিকে ঘন কুয়াশা। আর যেই গ্রামে এই ইমরান ইউটিউবার গিয়েছিল, সেই গ্রামের শেষ মাথায় একটা পুরনো টিনের বাড়ি ছিল, যেটাকে সবাই বলে হাজি বাড়ি। আর এই হাজি বাড়িতে গত 15 বছর ধরে খালি পড়ে আছে। মানে এত একটা নামকরা বাড়ি, কিন্তু এই বাড়িটার কোনো আত্মীয় স্বজন, কোনো মানে ওয়ারিশ নেই বলতেই চলে। কারণ ওই বাড়ির মালিক নাকি কালো জাদু করতে গিয়ে ভয়ানক কিছু ডেকে এনেছিল, এবং এই ভয়ানক জিনিসটাই পুরো বংশটাকে ধ্বংস করে দিয়েছে। গ্রামের লোক বলতো, গভীর রাতে বাড়িটার ভিতর থেকে কোরআনের আয়াতের উল্টো পড়ার মতো শব্দ শোনা যায়, মন্ত্রতন্ত্র শোনা যায়, এবং এমন কিছু শব্দ আসে যেই শব্দগুলো সাধারণ মানুষের করা সম্ভব নয়। কেউ কাছে গেলে দরজার ভিতর থেকে ধীরে ধীরে টোকা পড়ে, টক টক শব্দ আসে। তো এই যে মানে ইউটিউবার যে আর কি ইমরান নাম, সে এইসব কিছু একদমই বিশ্বাস করতো না। সে গ্রামের মানুষকে বলল, আপনারা মানে এই যে 2025 সালে এসেও যে এগুলা বিশ্বাস করেন, এটা তো ঠিক না। তো আমি আপনাদেরকে আসলে এর বিষয়ে সত্যটা জানাবো। তো আমি এক রাতে দেখব আসলে এখানে সত্যি কি হয়। তো এটা বলার সঙ্গে সঙ্গে গ্রামের যে লোকজন ছিল, তারা তাকে অনেক করে নিষেধ করলো। বলল যে, বাবা তুমি এখানে যাইও না, তুমি শহরের মানুষ, তুমি শহরে ফিরে যাও। এটা আমাদের এলাকার একটা সংস্করণ বলতে পারো। তুমি যেটাই বলো না কেন, আমরা এটাকে বিশ্বাস করি, আমরা ওইদিকে যাই না, আমাদের তো ওইদিকে দরকার নাই। তাহলে তুমি শুধু শুধু এখানে গিয়ে বিপদে পড়ো না। কিন্তু সে, এই যে ইউটিউবার, সে আর কি এই বিষয়গুলো বিশ্বাস না করে তার হাতে ক্যামেরা নিয়ে রাত্রের বেলা হাজির হয় সেই হাজি বাড়িতে। সে হাজি বাড়ির ভিতরে ঢুকতেই দেখলো দেয়ালে অদ্ভুত রকমের কালো কালো কিছু দাগ, যেন কেউ আগুন দিয়ে আরবি কিছু লেখা পুড়ে দিয়েছে, কিছু লেখার চেষ্টা করেছে, এবং এমন কিছু ছবি এঁকেছে যে ছবিগুলো আসলে মানুষের দ্বারা অঙ্কন করা সম্ভব না। আবার মেঝের এক কোণে কয়েকটি মৃত কাক পড়ে আছে। পুরো ঘরে একটা মানে এমন গন্ধ, যেই গন্ধটা আসলে তার কাছে এত বেশি বিরক্তকর যে আসলে বলে প্রকাশ করার মতো না। তারপর এই যে ইমরান যে আছে, তার হাতে যে ক্যামেরাটা ছিল, সেই ক্যামেরাটা দিয়ে সে ভিডিও করতে করতে বাড়ির ভিতরে একটা বদ্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটার বাহির থেকে বড় একটা তালা লাগানো ছিল, এত বড় তালা, যেই তালাটা মানে আশ্চর্যজনক একটা তালা। আর আর হচ্ছে মানে এমনভাবে লাগানো, মনে হচ্ছে যে মানে অনেক দিন থেকেই এই রুমটাতে কেউ প্রবেশ করে না। তারপর মানে সে একটা আশ্চর্যের বিষয় দেখলো, সেটা হলো ভিতর থেকে মানে কারো একটা হাঁটার শব্দ কিন্তু সে পাচ্ছে। মানে তালাবদ্ধ বাহির থেকে, কিন্তু ভিতরে কেউ একজন হাঁটতেছে। এবার ইমরান ভয় পেয়ে গেল, কিন্তু সে তার যে ক্যামেরাটা ছিল, সেই ক্যামেরাটা অন রেখে তালাটা ভাঙার চেষ্টা করতেছে। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করতেছে, কিন্তু তালাটা কোনোভাবেই ভাঙতেছে না।
এবং একটা পর্যায়ে গিয়ে অনেক জোরাজুরি পর তালাটা ভেঙে গেল। তারপর দরজা খোলার সঙ্গে, সঙ্গে দেখতে পারল যে মানে ওই ঘরের ভিতর থেকে এত বেশি ঠান্ডা, এত বেশি বরফ আসতেছে, মনে হচ্ছে যে ফ্রিজের মানে ডিপ ফ্রিজের দরজা খুললে মানে দরজাটা খুলে দিলে যেরকম একটা অনুভূতি হয়, এরকম একটা অনুভূতি আসতেছিল। ঘরের মাঝখানে একটা কালো কাপড়ের বিছানা ছিল, তার উপর অনেকগুলো পুতুল। প্রতিটা পুতুলের চোখ সেলাই করা, চুল দিয়ে বাঁধা, বুকের মধ্যে অনেকগুলো সুই সোঁচানো, পিঠে, তারপর বুকে, পেটে মানে বিভিন্ন পুতুল বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিতে রাখা আছে। আর দেয়ালের দিকে মুখ করে একজন বসে আছে। মানে এই একটা অন্ধকার ঘর, তার ভিতরে এইরকম একটা জিনিস, আবার সেখানে একজন মানুষ। মানে এটা দেখেই ইমরানের একদম মাথা পুরা একদম গেছে। তো ইমরান যখন ভিতরে ঢুকলো, তার কিছুক্ষণ পরে দেখলো যেই লোকটা ওখানে বসেছিল সেই লোকটা ধীরে, ধীরে মাথা ঘুরালো। মাথা ঘুরার সঙ্গে, সঙ্গে ইমরান দেখে একটা চিৎকার করে উঠল। কারণ লোকটার একদমই চোখ ছিল না, শুধু চোখের স্থানে কালো ফাঁকা গর্ত। কিন্তু সবচেয়ে ভয়ানক যেটা ছিল সেটা হচ্ছে লোকটার মুখটা হুবহু ইমরানের মুখের মতো দেখতে। ইমরান ঠিক যেরকমটা ওই লোকটাও সেরকমই, কিন্তু শুধুমাত্র পার্থক্য এতটুকুই, ইমরানের চোখ দেখতেছে ইমরান সবকিছু, কিন্তু ওই যে লোকটা ছিল সেই লোকটার চোখ নেই। হঠাৎ করে ক্যামেরার স্ক্রিন নিজের থেকেই ঝাপসা হয়ে গেল। কোনো কিছুই রেকর্ড করতে পারতেছে না ইমরান। তারপর স্ক্রিনে লেখা দেখা গেল, ইমরান এখনো দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। মানে ইমরান এটা কিছু বুঝতেই পারতেছে না। মানে যে জিনিসটা ঘরের ভিতরে ঢুকেছে সেটা আসলে ইমরান না, সেটা তাহলে কে? এই সবকিছু মানে এলোমেলো লাগছে তার কাছে। তারপর সে বলল, "আপনি কে? আপনি এখানে কি করছেন?" লোকটা কোনো উত্তর দিল না। ইমরান হাতে থাকা টর্চ লাইট সেই লোকটার দিকে জ্বালালো। তারপর লোকটা বলল, "আমি ইমরান। আমি তোমার প্রতিচ্ছবি। তুমি এখন তোমার ভিতরে নেই।" এই সমস্ত কিছু যখন বলতেছিল, ইমরান এটা শুনে একদম পুরা চিৎকার করে সেই বাড়ি থেকে দৌড়ে বাইরে আসতে চাইল। কিন্তু কোনো কিছু একটার সাথে ধাক্কা লেগে ইমরান সেখানেই পড়ে যায় এবং তারপর থেকে ইমরানের কোনো কিছু মনে নেই। এখন গ্রামের লোকজন তো গত রাত মানে গত দিনে তারা শুনেছে এই ছেলেটা এতে যাবে, কি বলে হাজীবাড়িতে যাবে। তখন তারা আরকি কয়েকজন সাহসী এলাকার কিছু থাকে না? সাহসী লোক, তারা এই ইমরানের খোঁজ করার জন্য হাজীবাড়ির ভিতরে ঢুকে দেখল যে ইমরান সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ইমরানকে জাগানো হলো। ইমরান উত্তর দিল গত রাতে তার সঙ্গে কি, কি হয়েছিল। কিন্তু তারা সেখানে কোনো মানুষ পেল না, মানুষের কোনো অস্তিত্বই সেখানে তারা খুঁজে পেল না এবং শুধুমাত্র দেখতে পারল ওখানে কালো একটা দরজা, কালো বিছানা, অনেকগুলো পুতুল এবং বিভিন্ন রকমের লাশের কাফন। এই সব কিছু দেখে সবাই বেশ খানিকটা আতঙ্ক হয়ে গেল। এই বাড়িটার ভিতর থেকে এতদিন কি চলতেছিল তাহলে? এই সব কিছু দেখে সবাই সিদ্ধান্ত নিল যে এই হাজি বাড়িটাকে তারা ধ্বংস করে ফেলবে। কিন্তু এই হাজি বাড়ির তো একজন ওয়ারিশ আছে। কেউ না কেউ তো এই বাড়িটাকে একদিন না হলে একদিন তো এটা রক্ষা করবে। তার আগে মানুষ এটা কিভাবে করতে পারে? কিন্তু এলাকার যারা মুরব্বি ছিল তাদের সিদ্ধান্তটাই অটল থাকলো। তারা এই হাজি বাড়িটাকে একদম নিশ্চিহ্ন করে দিল এবং তারপর থেকে সেই গ্রামটা এখন ভালো আছে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে রাকিব হাসান। ওনার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার গরফা নামক একটি গ্রামে। পেশায় উনি একজন বায়োকেমিস্ট। ঢাকায় একটি নামকরা হসপিটালে উনি এখন কর্মরত আছেন। যে ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছে এটি 2015 সালের ফেব্রুয়ারি মাসে, খুব বেশি দিন আগের নয়। 2015 সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে উনি ওনার গ্রামের বাড়ি গরফাতে যান। গ্রামের বাড়িতে যাওয়ার কয়েকদিন পরেই ওনারই এক বন্ধু হঠাৎ ফোন করে বলেন যে ওনার বন্ধু যেই হসপিটালে কর্মরত আছেন
সেই হসপিটালের মালিক প্রতি বছর একটি ক্যাম্পেইন করে। সেই হসপিটালের মালিকের বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুরে। প্রায় 10 দিন ব্যাপী একটি ক্যাম্পেইন হয়। ক্যাম্পেইনের তারিখ নির্ধারিত হয়েছে 10 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি মাস আমরা জানি বাংলাদেশের সময় তখন শীতকাল, ভালোই শীত পড়েছে তখন। যাই হোক, যেহেতু একটা ক্যাম্পেইনের কথা তার সামনে চলে আসে এবং তারই খুব কাছের বন্ধু রিকোয়েস্ট করে, উনি বাড়ি থেকে চলে আসে 8 ফেব্রুয়ারি। কথা ছিল 9 ফেব্রুয়ারি সকালে অফিস থেকেই একটি অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাবে। এই অ্যাম্বুলেন্সটি সেই ক্যাম্পেইনের উদ্দেশ্যেই ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স, কিন্তু সঙ্গত কারণে সেভাবে তাদের যাওয়া হয়নি। অনেক আগে থেকে রেডি থাকলেও তারা আসলে সেভাবে যেতে পারেনি। রাত 9টার দিকে গাড়ি আসে। উনি, ওনার বন্ধু এবং ড্রাইভার, এই 3 জন গাড়িতে করে টাঙ্গাইলের সখীপুরের উদ্দেশ্যে রওনা হন। গন্তব্যস্থানে যেতে যেতে তাদের রাত প্রায় 11:30 বেজে যায়। একটি বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। বেশ কিছু নির্জন জায়গা পার হয়ে চারদিকে বড় বড় গাছে ঘেরা একটি নির্জন জায়গায় তাদেরকে নিয়ে আসা হয়। প্রায় 60 বিঘা জায়গার উপর চারদিকে গাছপালা ঘেরা, শুধু গাছপালা না, বড় বড় গাছপালায় ঘেরা একটি বাড়িতে তারা আসেন। বাড়িটি দোতলা। উপরতলায় দরজা জানালা থাকলেও থাকার কোনো রুম নেই, রয়েছে নিচতলায়। নিচতলাতে ঢুকেই তারা দেখতে পান ওই গ্রাউন্ড ফ্লোরের মাঝ বরাবর একটি বৈঠকখানা এবং ওই বৈঠকখানা থেকে সমান দূরত্বে একই রকম, একই সাইজের, একই রকম দেখতে, একই ডেকোরেশনের 4টি রুম। প্রত্যেকটি রুমের সাথেই ব্যালকনি রয়েছে। রুমের ব্যালকনির পাশে রয়েছে ওয়াশরুম, একদম রুমের মধ্যে না, ব্যালকনির পাশে রয়েছে ওয়াশরুম। প্রত্যেকটি রুমের মধ্যে পর্যাপ্ত লাইট এবং একটি করে ফ্যান রয়েছে। এমন একটি রুম তাদের 2 জনের জন্য বরাদ্দ করা হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা খুবই ক্লান্ত ছিল। ওই বাড়ির কেয়ারটেকারের নাম মিনহাজ। মিনহাজ ওই বাড়িতে থাকে না, সে তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ ওই বাড়ির সাথেই লাগোয়া একটি টিনের ঘর করেছে, সেখানে থাকে। ওই বাড়ির আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই, আছে তবে বেশ দূরে দূরে। খুব জোরে চিৎকার করলে হয়তোবা সেই বাড়ি থেকে বা দূরের বাড়িগুলো থেকে শোনা যেতে পারে, কিন্তু একদম কাছ থেকে কেউ ওই বাড়িতে ঘটে যাওয়া কোনো শব্দ শুনবে না। রাতের খাওয়া দাওয়া শেষ করে ক্লান্ত শরীরে ওনারা শুয়ে পড়েন। ওই দিন শীত ভালোই পড়েছে, আর রাতে শীতের প্রকোপটা আরো বেড়ে গিয়েছিল। তারা 2 জন ক্লান্ত শরীরে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েন। রাত 2:30 কি 3টা, হঠাৎ রাকিব হাসান ভাইয়ের প্রচন্ড শীত অনুভূত হয়। তিনি চিন্তা করছেন কি ব্যাপার, হঠাৎ এত রাত্রে এত শীত কেন অনুভূত হচ্ছে। উনি লেপ ওনার মাথার উপর থেকে সরিয়ে দেখেন যে রুমের একটি লাইট এবং একটি ফ্যান ফুল স্পিডে চলছে। উনি অবাক হন, এত রাত্রে, তাও আবার এই শীতে, লাইটিকে জ্বালালো আবার ফ্যানকে চালালো। তো উনি উঠে বসেন। উনি খেয়াল করেন ওনার যে বেড রয়েছে সেই বেড থেকে আরেকটু দূরে যে আরেকটি বেড ছিল, যেই বেডে তার বন্ধু ঘুমিয়েছিল, সেও উঠে বসেছে। উঠে বসে বলছে, রাকিব, এই শীতকালে এত রাত্রে ফ্যানটা যে চালালি, এটা কি মশকরা করার সময়? তখন রাকিব বলছে যে আমি ফ্যান চালাই, আমি কি ফ্যান চালাইলাম, তুই চালাইলি। তখন তার বন্ধু বলে, আমি চালাবো কেন? তখন রাকিব বলে, আমি কেন চালাবো? 2 জন তর্কাতর্কি শুরু করে দেয়। তর্কাতর্কি করতে করতে রাকিব খেয়াল করে লাইট জ্বলছে, ফ্যানও ফুল স্পিডে চলছে, কিন্তু বোর্ডে লাইটের সুইচ অফ, ফ্যানের সুইচ অফ।
শুধু ডিম লাইটের সুইচটা অন করা ছিল। ওরা খুবই অবাক হয়, কারণ এই একই দৃশ্য রাকিব হাসানের বন্ধুও খেয়াল করে। তারা চিন্তা করে কি ব্যাপার, ফ্যান এবং লাইট কেন জ্বলছে বা কেন চলছে। এমত অবস্থায় সেই মিনহাজকে তারা ফোন করার চেষ্টা করে। মিনহাজকে ফোন করার চেষ্টা করলেও কিন্তু মজার বিষয় হচ্ছে যে রাত্রে খাওয়া দাওয়ার সময় মিনহাজের নাম্বার তারা নিতে ভুলে যায়। এদিকে তাদের যে ড্রাইভার এসেছিল, তাদের ড্রাইভারের বাড়ি কিন্তু এই যেখানে তারা আছে সেখানের মোটামুটি কাছাকাছি। এই কারণে ড্রাইভার কিন্তু রাত্রে ওই বাড়িতে ছিল না, সে তার নিজের বাড়িতে চলে গিয়েছিল। ওই রাতে সাথে সাথে রাকিব হাসান ভাই ওই ড্রাইভারকে ফোন করে মিনহাজ যে কেয়ারটেকার তার নাম্বার নেয়, নাম্বার নিয়ে মিনহাজকে ফোন করে। যেহেতু মিনহাজ একদম ঠিক পাশেই থাকতো, ওই মানে বাড়িটার একদম পাশাপাশিতেই থাকতো, ফোন করার কয়েক মিনিটের মধ্যেই মিনহাজ চলে আসে। মিনহাজ এসে ওই দরজায় কড়া নাড়ে। যখনই মিনহাজ দরজায় কড়া নাড়া শুরু করেছে, সাথে সাথে রাকিব হাসান ভাই এবং তার যে বন্ধু তারা লক্ষ্য করে সাথে সাথে ওই লাইট অফ হয়ে গেল, ফ্যান চলাও বন্ধ হয়ে গেল। যখন ওনারা দরজা খুলে দিলেন, মিনহাজ ঘরে ঢুকে বলল, স্যার কি হয়েছে? তখন রাকিব হাসান ভাই সব ঘটনা খুলে বললেন। তো মিনহাজ ভাই বললেন যে কই লাইট ও ফ্যান ঘুরছে বা লাইট জ্বলছে, সবই তো ঠিক আছে, সবই তো বন্ধ। এই কথা বলতে বলতে রাকিব হাসান ভাই তার হাতে থাকা স্মার্টফোনের টর্চ লাইটটি অন করে মাথার উপরে যখনই ধরেছেন, তখন সবাই দেখতে পান তখনও কিন্তু ফ্যানটি ঘুরছিল। তখন মিনহাজ ভাই একটু থতমত খেয়ে গেলেন। উনি বললেন, ও কিছু না, হয়তোবা ইলেকট্রিসিটির বা লাইনের কোনো সমস্যা হয়েছে, এই জন্য হতে পারে। আপনারা ঘুমান, আমি কালকে ইলেকট্রিশিয়ান ডেকে দেখবো আসলে কি হয়েছিল। মিনহাজ ভাইয়ের ওই থতমত খাওয়া দেখে এবং অদ্ভুত আচরণে রাকিব হাসান ভাই এবং তার বন্ধু কিছুটা অবাক হয়। কিন্তু এটা যে প্যারানরমাল কোনো বিষয় ছিল, এই বিষয়টা তারা আসলে মাথায় আনেন নাই। যাই হোক, দরজা বন্ধ করে দিয়ে ওনারা শুয়ে পড়েন। মিনহাজ ভাইও তার বাড়িতে চলে যায়। ওই রাত্রে আর কোনো ঘটনা ঘটে না। পরের দিন সকালে নাস্তা করার পর রাকিব হাসান ভাইয়ের যে বন্ধু, তিনি বলেন যে, দোস্ত আমার বাড়ি তো কাছেই, আজকে তো তেমন কোনো কাজ নাই ক্যাম্পেইনের, আমি বাড়িতে যাই, কালকে ফুল স্পিডে কাজ শুরু হবে, আমি কাল সকালে আসব, আজ তুই একাই থাক, তোর কোনো অসুবিধা হবে? তখন রাকিব হাসান ভাই বলল, না আর কি অসুবিধা হবে, কোনো সমস্যা নেই, তুই যা। তো উনি চলে যান। ওদিকে মিনহাজ ভাই যে কেয়ারটেকার, সেও এসে রাকিব হাসান ভাইকে বলছে যে, স্যার বাজারে যাব, বেশ কিছু কাজ আছে, কেনাকাটাও করতে হবে, সারাদিন আমার দেখা পাবেন না, আমার বউ আছে, সেই রান্না বাড়া করে দেবে, কোনো সমস্যা হলে তাকে বলবেন, আমি সন্ধ্যার পর আসব। এই বলে মিনহাজ ভাইও চলে যান। রাকিব হাসান ভাই পুরো বাড়িতে অনেকটা একাই হয়ে যান, কারণ উনি নতুন মানুষ, এখানে কাউকে চেনেনও না, জানেনও না। সারাটা দিন উনি একাই কাটান। সন্ধ্যার পরে ওনার একাকিত্ব বোধটা বেশ বেড়ে যায়, যার কারণে ওনার সাথে থাকা ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে বসে উনি মুভি দেখতে থাকেন। ওদিকে মিনহাজ ভাইয়ের যে ওয়াইফ, উনি কিচেনে রান্না করছিলেন গেস্টদের জন্য। তো ব্যালকনিতে বসে মুভি যখন দেখছিলেন, হঠাৎ রাকিব হাসান ভাইয়ের মনে হলো তার খুব কাছাকাছি, কিন্তু ঘরের বাইরে শুকনো পাতার মর্মর শব্দ। কারণ আমরা জানি শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে, সেগুলো শুকিয়ে যায় আর্দ্রতার অভাবে। মনে হচ্ছিল ওই পাতার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে এবং পাতার সেই মর্মর শব্দ রাকিব হাসান ভাইয়ের কানে ভেসে আসছে। তো শুরুর দিকে আসলে উনি অতটা গুরুত্ব দেননি, আর
এই পাতার আওয়াজ তার কানে আসার অন্যতম কারণ হচ্ছে ওনার কানে হেডফোন ছিল না। উনি জাস্ট ল্যাপটপের যে স্পিকার ছিল সেই স্পিকারেই উনি মুভিটা দেখছিলেন। আর স্পিকারের সাউন্ড তো খুব বেশি জোরে হয় না ল্যাপটপের, যার কারণে উনি সহজেই ওই পাতার মচমচে শব্দ উনি শুনেছিলেন। তো উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তোবা কুকুর বা বিড়াল হেঁটে যাচ্ছে এরকম কিছু, কিন্তু উনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ ফিরিয়ে। অন্ধকারে কাউকে দেখতে পান না, কারণ ওই সাইডটা অন্ধকার ছিল, ওখানে কোনো লাইট লাগানো ছিল না। যাই হোক, উনি আবার মুভি দেখায় মন দেন। বেশ কিছু সময় পর হঠাৎ উনি চমকে ওঠেন। কারণ হলো, ওনার কাছে মনে হলো ওই শুকনো পাতার উপর ধপাস করে ভারী কিছু ফেলেছে। এই জন্য উনি ধর্মর করে ওঠেন যে কি ব্যাপার, কি পড়লো। উনি চিন্তা করেন গাছের ডাল ভেঙে পড়লো কিনা, কিন্তু ওনার মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে যতটুকু সামনে দেখলেন কোনো ডাল তো ভেঙে পড়েনি। কিন্তু যদি ডাল ভেঙে পড়ে, অনেক মোটা আকৃতির ডাল ভেঙে পড়লে হয়তো এমনটা হবে, কিন্তু এমন তো কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এরকম শব্দটা কেন হলো? উনি মুভি দেখা বন্ধ করে চলে যান কিচেনে, গিয়ে দেখেন কেয়ারটেকার মিনহাজ ভাইয়ের ওয়াইফ রান্না করছে। রাকিব হাসান ভাই বলেন, আপা, একটু আগে কি আপনি বাইরে হাঁটাহাঁটি করেছিলেন? উনি বলেন, না তো, আমি তো রান্না করছি কিচেনে। তখন বললেন যে তাহলে বাইরে একটু আগে যে একটা ধপাস করে শব্দ হলো, যারা কি মিনহাজ ভাই এসেছেন? উনি কি কোনো জিনিসপত্র সাথে নিয়ে এসেছেন? হয়তোবা উনি মাটির উপর ফেলেছেন। তখন ওই আপা বলে, না তো, উনি তো এখনো আসেননি। রাকিব হাসান ভাই নিশ্চিত হওয়ার জন্য মিনহাজ ভাইকে ফোন করেন, তিনি কোথায়। মিনহাজ ভাই ফোন রিসিভ করে বলেন তার আসতে এখনো কিছুটা সময় লাগবে, কারণ উনি তখনও বাড়ির থেকে বেশ দূরে আছেন। রাকিব হাসান ভাই চিন্তা করেন, তাহলে এই শব্দটি কোত্থেকে এলো? উনি কিছু মিলাতে পারছেন না হিসাব। কিছু সময় পরে মিনহাজ ভাই এলেন। আসার পর মিনহাজ ভাইকে সব বিষয়টি খুলে বললেন। মিনহাজ ভাই এবারও বললেন, ও কিছু না, শীতকাল তো, এমনিতেই তো শুকনো পাতা ঝরে পড়ে, আর অনেক সময় বাতাসের শব্দেও এই পাতার মুড়মুড়ে বা মচমচে আওয়াজ শোনা যায়। আপনি এমনিই শুনেছেন, ওটা মনের ভুল। কিন্তু রাকিব হাসান ভাই বুঝতে পেরেছিলেন এটা আসলে তার মনের ভুল ছিল না। উনি কিছুটা ভয় পাচ্ছিলেন, যার কারণে রাকিব হাসান ভাই মিনহাজ ভাইকে রিকোয়েস্ট করেন যে আজকে রাতে উনি যেন একই রুমে ঘুমিয়ে থাকেন তার সাথে, যেহেতু তার বন্ধু নাই, উনি একা একা ভয় পাবেন। মিনহাজ ভাই রাজি হন এবং তার সাথে ওই রুমে ওই রাত্রে ঘুমান। ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে রাকিব হাসান ভাইয়ের বন্ধু চলে আসেন এবং তার সাথে আরো একজন বড় ভাইকে নিয়ে আসেন, যিনি এই ক্যাম্পেইনের কাজে হেল্প করবেন। সারাদিন তারা ক্যাম্পেইনের কাজে ব্যস্ত ছিলেন। ও রাতের বেলা খাওয়া দাওয়া করে তারা শুয়ে পড়েন। তারা একই রুমে ঘুমিয়েছিলেন। রাত প্রায় 12:30টার দিকে হঠাৎ সেই বড় ভাই ডাকাডাকি শুরু করে, এই রাকিব, রাকিব, এই ওঠো ওঠো, কিসের জন্য শব্দ শোনা যাচ্ছে? রাকিব হাসান ভাই এবং ওনার সাথে বন্ধু তারা উঠে বসেন। কি হয়েছে? বলে, চলো তো বাইরে কিছুর একটা শব্দ শোনা যাচ্ছে, মনে হয় কেউ কাঁদছে। তারা ব্যালকনির দিকে গেলেন। তারা স্পষ্টভাবে শুনতে পেলেন একজন বয়স্ক মানুষ গুংড়িয়ে গুংড়িয়ে কাঁদছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিন্তু এটা স্পষ্ট যে এই কান্নাটা এত কাছ থেকে আসছে, মনে হচ্ছে তাদের থেকে হয়তোবা 10 থেকে 12 হাত দূরে। যেহেতু তারা বায়োকেমিস্ট ছিলেন আর সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, একটি শব্দ কতটুকু দূর থেকে ভেসে আসতে পারে এটা সম্পর্কে তাদের একটা বেসিক ধারণা ছিল। এবং এই শব্দটা যে ওই বাড়ির সীমানার বাইরে থেকে আসছে না, এটাও তারা নিশ্চিত ছিলেন।
তখন এই তিনজন ব্যালকনির থেকে নিচে নামেন এবং খুঁজতে থাকেন কোথায় সে শব্দ হচ্ছে। ওনারা যখন নিচে নামেন তখন ওনারা তিনজন স্পষ্টভাবে বুঝতে পারেন এই শব্দটি আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সরতে সরতে একসময় এই শব্দটি মিলিয়ে যায়। ওনারা খুঁজে পান না আসলে এই শব্দটির উৎস কি ছিল। ওনারা আবার ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। এরপর থেকে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। ক্যাম্পেইন শেষ রাকিব হাসান ভাই ও তার বন্ধু এবং সেই বড় ভাই ওনারা ওই বাড়ি থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকানে গিয়ে ওই বাড়িটা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন ওই চায়ের দোকানদার বলেন যেই জায়গাটাতে এই বাড়িটি তৈরি করা হয়েছে বহু আগে এখানে একটি শ্মশান ছিল এবং শ্মশানটি ছিল পরিত্যক্ত শ্মশান। এখানে অনেক বড় গাছপালা ছিল যেটা এখনো আছে, যেটা আপনারা দেখছেন। এই বাড়ির মালিক অত্যন্ত সস্তা দামে এই জায়গাটি কিনে নেন এবং একটি সুন্দর বাড়ি তৈরি করেন। হঠাৎ হঠাৎ উনি এখানে আসেন, কয়েকদিন থাকেন, আবার চলে যান, আর বিভিন্ন সময় গেস্টরা আসে। এটি ওই দোকানদার বলে, কিন্তু ওই দোকানদার প্যারানর্মাল বিষয়ের কথা বলতে চায় না, চেপে যায়। ঠিক যেমনটি বাড়ির কেয়ারটেকার মিনহাজ ভাই চেপে গিয়েছিল। কিন্তু উভয়ের আচরণে তারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলিতে তারা হয়তোবা এক্সট্রিম লেভেলের ভয় পাননি, কিন্তু তারা এতটুকু বুঝতে পারেন এটা প্যারানর্মাল ঘটনা ছিল। ওখান থেকে চলে আসার পরে ওই ঘটনাগুলোর কথা মনে করে আজও তারা ভয়ে শিহরিত হন। আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে চাই যেগুলো একদম সত্যি ও বাস্তব। আশা করি আপনি ঘটনাগুলো পড়ে শোনাবেন। আমার ঘুমানোর রুমটা আলাদা, আমি ভয় পাই না একা ঘুমাতে। আর এটাও বলে রাখি, এটাও সবাইকে বলি যে আমার জিন দেখার খুব ইচ্ছা। মাথার পাশে ও পায়ের কাছে দুটি জানলা রয়েছে, তো আমি যখন লেপ মুড়ে নিয়ে শুয়ে পড়ি, লাইট অফ করে দিই। কিছু সময় পরে যখন ঘুমটা নেমে আসে ঠিক তখনই আমি বুঝতে পারি যে আমার পিঠের সাথে ভর করে লম্বা একজন মানুষ শুয়ে পড়ল, খুব আস্তেই শুয়ে পড়ল। আমি তবুও ভয় পেলাম না। একটু পর লেপের নিচেই আমি ফোনের টর্চটা জেলে বের করে দেখলাম যে না, কিছু নেই। এরকম কয়েকদিন হলো আমার সাথে। আস্তে আস্তে আমার ভয় করা শুরু করলো। প্রথম দিন আমি এটাকে হ্যালুসিনেশন ভেবেছিলাম। দুপুরবেলা যখন ঘুম আসতাম তখনও আমাকে ঘুমাতে দিত না। ভালোভাবে ঘুমটা আসার পরে হঠাৎ করেই বিছানা ধরে এত জোরে ঝাঁকি দেয় যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এভাবে আমি যখনই ঘুমাতে যেতাম তখনই আমার মনে হতো বিছানাটা উল্টে পাল্টে দিচ্ছে কেউ। এই মাথা ব্যথাও কয়েকদিন পর্যন্ত থাকতো। বালিশ ঘেঁষে কিছু একটা বসলো, আস্তে করে পাটাও তুলে নিল। খুব বেশি ভয় পেয়ে আমি লাফ দিয়ে উঠে লাইট অন করে দিলাম, কিন্তু লাইট অন করার পরে আমি কিছুই দেখতে পেলাম না। এভাবে চলতে থাকলো অনেকদিন। অর্থাৎ তিনি ঘুমাতে যাওয়ার সময় বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতেন। কখন তার মনে হতো তার বিছানাটা কাছ দিয়ে কেউ একজন বসলো। হঠাৎ একদিন দেখলাম আমার জানালার পাশ দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। স্পষ্ট তার মাথা দেখলাম আমি, তবে তার মুখটা আমার দিকে ঘোরানো না থাকায় চেহারাটা দেখতে পারলাম না। পরক্ষণেই আমি সবাইকে ডেকে খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু কেউ নেই। এভাবেও আমি 2 দিন দেখলাম। আবার একদিন দরজাটা খোলা, জানলাটাও খোলা, ঠিক মাগরিবের আজান হচ্ছে এমন একটা সময়। দরজা থেকে জানলাটা দেখা যায়, এমন একটা ঘর আমার। তো আমি দরজায় পা রাখতেই বুঝতে পারলাম যে একটা কালো ছায়া আমার
দরজার ওপার থেকে জানলার ওই দিক দিয়ে মিলিয়ে গেল। আমার আর সাহস হয়নি ঘরে ঢোকার। আমি ফিরে আসি, সবাইকে বললাম এবং খুবই চিন্তিত হচ্ছিলাম যে কেন আমার সাথেই এমন হচ্ছে। সেটার এখনো কোনো সমাধান আমি পাইনি। আশা করব আপনি আমার এই বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আমি আজকে আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা একটা কালো জাদু সম্পর্কিত ঘটনা। ঘটনাটা ঘটে গেছে আমাদের গ্রামের পাশেই। গ্রামটার নাম ছিল শালবন। এই গ্রামটা নিয়েই আমাদের আজকের ঘটনা, এবং এই গ্রামের পরিবেশটা কিছুটা অদ্ভুত। সন্ধ্যার পর মানুষ দরজা জানালা বন্ধ করে দিত, কারণ এই গ্রামেই থাকতো একজন অনেক বয়স্ক, অভিজ্ঞ, বহু বছর আগের একজন কালো জাদুকরক। লোকটার নাম ছিল হাশেম কবিরাজ। যদিও তিনি বলেন যে তিনি আসলে এরকম কোনো কালো জাদুটা তো করেন না, কিন্তু অনেক ক্ষেত্রেই তার যে কালো জাদুর প্রমাণ মানুষের কাছে মিলেছে। লোকজন বলতো সে মানুষের ক্ষতি করার জন্য গভীর রাতে কবরস্থান থেকে মাটি এনে মন্ত্রতন্ত্র করে, বিভিন্ন খারাপ লোকেদের কথা শুনে মানুষের ক্ষতি করে। তার ঘরের পিছনে ছিল একটা শুকনো কুয়া, এমন একটা কুয়া যেই কুয়াটা থেকে আগে মানুষ পানি খেত, কিন্তু সেই কুয়াটায় এখন যেন একটা ভুতুড়ে কুয়ায় পরিণত হয়েছে। এই কুয়াটা মানুষের অনেক স্মৃতি সেখানে জড়িয়ে আছে, কিন্তু এই কুয়াতে এখন মাঝরাতে ফিস ফিস করে কোনো কিছুর শব্দ শোনা যায়। হঠাৎ করে কোনো শব্দ আসে, এমন এমন শব্দ আসে যেই শব্দগুলো মনে হয় বহু বছর ধরে সেখানে আটকা পড়ে আছে অনেক মানুষ। এক বর্ষার রাতে গ্রামের একজন শক্তিশালী মানুষ, যে কিনা মনে করত যে ওই যে হাশেম কবিরাজ আছে, সেই কবিরাজ সত্যিই একজন ভালো মানুষ, সে এরকম কোনো কিছু করে না। এবং তার বাড়ির পিছনে যেই কুয়াটা আছে, সেই কুয়াটা মানুষের ব্যবহার উপযোগী। কিন্তু তার বন্ধুরা সবাই বলে এবং এলাকার মানুষটা সবাই তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে এরকম কিছুই না সেই কুয়াটা, এবং হাশেম কবিরাজ সত্যিই অনেক ডেঞ্জারাস একটা লোক। যাই হোক, সেই রাশেদ অনেক সাহস করে শুরু করলেন তার অভিযান। কিভাবে এই যে মানুষের মনে হাশেম কবিরাজ এবং কুয়োটা নিয়ে এত বেশি কোলাহল হচ্ছে, এত বেশি এই যে ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে গেছে বা রটেছে, এই যে সেই সবগুলো জিনিস তিনি মিটিয়ে দিতে চাচ্ছিলেন। তিনি করলেন কি, এই যে হাশেম কবিরাজ আছে তার বাড়ির দিকে রওনা দিলেন। তার বাড়িতে সে দেখবে যে আসলে এই হাশেম কবিরাজটা আসলে করেটাকে। তারপর এক রাতে এই রাশেদ তার যে বন্ধু ছিল, একজন বন্ধু আছে তার খুব কাছের একটা বন্ধু, সেই বন্ধু মিলে চলে যায় সেই হাশেম কবিরাজের বাড়িতে। বাড়ির দরজাটা অনেক আগেই ভেঙে গিয়েছিল, কারণ হাশেম কবিরাজ সারাদিন এই সব কিছুর মধ্যে থেকে বাড়ি ঠিক করার কোনো সময়ই পেত না, এমন কথাই বলতো এলাকার মানুষ। রাশেদ এবং রাশেদের বন্ধু ভিতরে ঢুকতেই একটা পচা বিশ্রী গন্ধ তাদের নাকের মধ্যে এলো। দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা, যার মাঝে মাঝে লাল রং দিয়ে গোল করে চক্র তৈরি করা, এবং সেই মানুষগুলোকে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। তারপর রাশেদ দেখতে পেল যে তার একটা বন্ধুর মূর্তি রাখা আছে সেই ঘরের একটা কোণে, কালা কাপড়ে মোড়া। কিন্তু সেটা কাছে গিয়ে দেখলো যে সেটা আসলে কোনো মানুষ না, সেটা একটা কালা কাপড় দিয়ে মোড়া একটা পুতুল। পুতুলটার গলায় মানুষের চুল পেঁচানো ছিল। সবাই এমন একটা তারা দুজন এমন একটা অবস্থা তৈরি হলো, তারা দুজন এত বেশি ভয় পেয়ে গেল যে তাদের মনে হয় আজকে সত্যি সত্যিই খারাপ কিছু হবে। কিন্তু
রাশেদ তার বন্ধুকে আশ্বাস দিল যে এখানে কোনো কিছুই হবে না। যদি কোনো কিছু হয় তাহলে সেটা আমার সাথে হবে। তোমার সাথে আমি কোনো কিছুই হতে দেব না। তারপর রাশেদ সাহস করে সেই পুতুলটা হাতে তুলে নিল। ঠিক তখনই এই যে হাশেম কবিরাজের বাড়ি যে ছিল, সেই বাড়ির সব জানালা দরজাগুলো নিজের থেকেই বন্ধ হয়ে গেল। শুরু হয়ে গেল প্রচণ্ড রকমের ঝড়। ভিতরে অন্ধকারের মধ্যে কারো ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। রাশেদ বুঝতে পারল ঘরের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। রাশেদের বন্ধু কোনো কথা না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে দেখল রাশেদ আসলে কি করবে এখন। হঠাৎ বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে তারা দেখল একটা লম্বা কালো ছায়া, যার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করে জ্বলছে, তার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর রাশেদের বন্ধু এবার সত্যি সত্যি অনেক ভয় পেয়ে চিৎকার করে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু দরজা কোনোভাবেই খুলছে না। রাশেদ এবার বেশ চিন্তিত হয়ে যায়। যেই মানুষটা এত সাহসী ছিল, সেই মানুষটাও কেমন যেন ভীতু সাব্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু কোনোভাবেই সে তার বন্ধুকে বুঝতে দিচ্ছে না যে সেও ভয় পেয়েছে। এরপর অবশ্য মানে তারা দুজন ওই যে তাদের হাতে যে পুতুলটা ছিল, সেই পুতুলটার মুখ থেকে শিশুর মতো কান্নার শব্দ বের হতে শুনল। রাশেদ এবার ভয় পেয়ে পুতুলটাকে মাটিতে ছুঁড়ে ফেলতেই ঘরের মেঝেতে লাল চক্র আঁকা একটা চলতে শুরু করলো। আর সেই কালো ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এবার রাশেদ আর রাশেদের বন্ধু কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না, কিন্তু সেখানে হাশেম কবিরাজ একদমই অনুপস্থিত। তাকে কোথাও তারা খুঁজে পাচ্ছে না। যখন এই যে কালো দৈত্যর মতো অবয়বটা তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, তারা মনে হচ্ছে পুরো পৃথিবীটা যেন তাদের দিকে এগিয়ে আসতেছে। এরপর হঠাৎ করেই সেখানে হাশেম কবিরাজ কোথা থেকে উপস্থিত হলো সেটা তারা দুজন এখনো বলতে পারে না। হাশেম কবিরাজ সব কিছু শান্ত করে ফেলল। এরপর রাশেদ হাশেম কবিরাজকে জব্দ করল। তুমি এটা কি করছো এখানে? তোমাকে এলাকার মানুষ কেন এত ভয় পায়? কিন্তু হাশেম কবিরাজের মুখ থেকে কোনো কথাই শোনা গেল না। তারপর হাশেম কবিরাজ তার পকেট থেকে কিছু একটা বের করে রাশেদ এবং রাশেদের দিকে ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সাথে সাথেই রাশেদ এবং রাশেদের বন্ধু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকলো। পরদিন সকালে এলাকার লোকজন শুনতে পারল যে রাশেদের বাড়ি, রাশেদ আর রাশেদের বন্ধু নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা তো জানে যে রাশেদ এবং রাশেদের বন্ধু কোথায় আছে। তারা আর অপেক্ষা না করে সরাসরি চলে গেল সেই হাশেম কবিরাজের স্থানে। সেখানে গিয়ে তারা রাশেদ এবং রাশেদের বন্ধুকে অজ্ঞান অবস্থায় পায়, কিন্তু হাশেম কবিরাজকে আর কোথাও দেখতে পাওয়া যায় না। সবাই দেখতে পারে মাটির মধ্যে বিভিন্ন রকমের বীভৎস রকমের ছবি আঁকা, বিভিন্ন পুতুলের গলায়, মুখে, বুকে, সারা শরীরে অসংখ্য সুই দিয়ে ফোড়ানো। তার ঘরের দেওয়ালে অসংখ্য ছবি আঁকা। তার যে শোয়ার বিছানাটা ছিল সেটাই শুধুমাত্র একটু ভালো ছিল, বাকি সব জায়গায় সে বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র লিখে রেখেছে, বিভিন্ন রকমের ছবি এঁকে রেখেছে। অনেক কঙ্কালও সেখানে পাওয়া যায়। বেশ কয়েকটা লাশের কাপড়ও সেখানে দেখা মেলে সবার সামনে। তারপর এলাকার প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কোথাও আর সেই হাশেম কবিরাজকে খুঁজে পাওয়া যায় না। এরপর এলাকার মুরব্বীরা সবাই মিলে সেই হাশেম কবিরাজের বাড়িটাকে একদম দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দেয়। একদম সেখানটায় সুন্দর পরিষ্কার ক্লিন করে রাখে এবং তার সামনের যেই কুয়োটা ছিল, শুকনো কুয়ো, সেই কুয়োটাকে মাটি দিয়ে একদম চিরতরে ভরাট করে দেয়। তারপর সেখানে একটা এলাকার মানুষের উদ্যোগে একটা ছোট বাজার তৈরি হয়। আশেপাশে মানুষ বাড়ি করা শুরু করে এবং এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের।
তারও বেশি হবে, 10-15 বছর আগের আর কি। তো এখন সেখানে গেলে আর কি এটা কখনোই কেউ বিশ্বাস করতে পারবে না যে এখানে এরকম একটা ভয়ানক জিনিস হয়েছে। তো রাসেল ভাই, এটাই ছিল মূলত ঘটনা। কিন্তু মানে এই যে কালো জাদুর ইফেক্টেড যে অনেকেই হয়েছে, সেই ঘটনাগুলো আমি আপনাকে হয়তো সামনের কোনো অডিও ক্লিপে এপিসোডে আমি আপনাকে জানাবো। এবার আজকে আমার সাথে মানে আজকে যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি বিষয় এবং ঘটনাটি খুব বেশি দিন আগের না, 1 বছর দেড়েক হলো। বাবু ভাই, আমার বাসা কিন্তু রাজবাড়ী জেলায়। তো অনেকেই জানেন যে আমি রাজবাড়ির সন্তান। তো ঢাকাতে থাকা হয়। তো আমি যখন নর্মালি বাসায় যাই, তখন এখানকার কাজ সেরে আমি সাধারণত ওই রাতের যেই বাসটা আছে, গাবতলী বাস স্টেশন থেকে আমি ওই রাতের বাসে সাধারণত আমি যাওয়া আসা করি। তো একদিন মানে ওইরকমভাবেই আমি রাতের বাসে যাচ্ছিলাম। তো ওই দিন কোনো কারণে একটু বেশি দেরি হয়ে যায়, কারণ গাবতলী থেকে যখন বাস ছাড়ে তখন সেটা পাটুরিয়া ঘাটে আসে, তখন ফেরি পার হতে হয়, তারপরে রাজবাড়ী জেলা। ওই দিন ফেরি ঘাটে আবার একটু বেশি জ্যাম ছিল, যদিও ওই সময়টাতে ফেরি ঘাটে জ্যাম থাকার কথা ছিল না, কারণ ঘাট ক্লিয়ার ছিল, কিন্তু ওই দিন জ্যাম ছিল। যখন আমার একটু ফেরি পার হতে দেরি হয়ে যায় এবং বাসায় মানে রাজবাড়ী মানে শহরে ঢুকতে ঢুকতে বেশ অনেক রাতই হয়ে যায়। তো আমি মানে আমার বাসা রাজবাড়ী শহর থেকে খুব বেশি দূরে না, যদি মেইন শহরে নেমে তবে হেঁটে যেতে হয়তো 15-20 মিনিট লাগে, 20 মিনিট লাগে আর কি। তো যেহেতু রিক্সা পেলাম না, তো আমি হাঁটা শুরু করলাম আর কি, যে বাসায় হেঁটেই চলে যাই, যেহেতু একদম শহরের মূল শহরে আমার বাসা। তো হেঁটে যাচ্ছি, যেতে যেতে ঠিক আমার বাসা থেকে হয়তো বা 1/4 কিলো দূরে। তো ওই রাস্তাটা একটু নির্জন, যদিও ভালো পাকা রাস্তা, বাট একটু নির্জন আর কি। আমি যখন ঠিক ওই রাস্তায় প্রবেশ করার সাথে সাথে দেখি রাস্তার উপরে একটা বড় একটা কালো বিড়াল শুয়ে আছে। তো আমি চিন্তা করলাম যে ওই কিছু একটা হইতে পারে, কিন্তু এই কালো বিড়াল টিড়াল এগুলোর গল্প আসলে এত শুনেছি, এত বলেছি, যে এগুলো দেখলেও না অতটা মানে ভয় লাগে নাই। তো আমি যে কাজটা করলাম, প্রথমে সামনে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, একটু দোয়া করলাম, দেখলাম কালো বিড়াল এমনি হেঁটে চলে গেল, যা কাপড় বিদেয় হয়েছে। হ্যাঁ, আমি হাঁটা শুরু করলাম, কিন্তু যে ফিলিংস যেটা আসলো হঠাৎ করে, তো ওই যাওয়ার পথে টানা অনেকগুলো নারকেল গাছ আছে। ওই সময় ছিল প্রচন্ড গরম, মানে কোথাও মানে মানে বাতাস নেই, কোনো বাতাস নাই, মানে প্রচন্ড গরম, মানে মাঝে মাঝে যে জুন জুলাইতে যে গরমটা পড়ে আর কি, প্রচন্ড গরম ছিল, কোথাও বাতাস নেই। হঠাৎ করে আমি মানে ফিল করলাম যে আমি ঠিক যে নারকেল গাছটার কাছে চলে আসছি ইমিডিয়েট। ওই নারকেল গাছে না হঠাৎ করে জোরে একটা বাতাস এসে লাগলো, এবং নারকেল গাছের পাতাগুলো মনে হচ্ছে যে খুব বাতাসে আন্দোলিত হচ্ছে। আমি খুব ভালো করে নারকেল গাছের উপর দিকে তাকালাম, কিছু দেখতে পেলাম না, কিন্তু দেখলাম যে কোনো গাছে, আশেপাশে যত গাছ আছে কোনো গাছের পাতা নড়ছে না, কিন্তু ওই গাছটাতে মনে হচ্ছে খুব বাতাসে, মানে বেশ একটা দমকা বাতাস লেগে মানে সারাক্ষণ পাতা নড়ছেই। তখন আমি চিন্তা করলাম যে হইতেও পারে, হয়তো বা কোনো বাতাস লাগতে পারে। তো আমি আবার আরেকটু সামনের দিকে আগালাম। এবার বাবু ভাই খেয়াল করলাম আর একটা ঘটনা, দেখি আমি ঠিক ইমিডিয়েট যে কাছের যে নারকেল গাছটা কাছে আসছি, এবার ওই নারকেল গাছের পাতা নড়ছে, এবং পিছন দিকে তাকিয়ে দেখি তার আগের নারকেল গাছটা। এটা বলে রাখি যে অন্ধকারে বুঝলাম কিভাবে, কারণ ওই রাস্তাগুলো তো পৌরসভার লাইট আছে, তো যার কারণে মূল শহর তো লাইট আছে, ওই লাইটের আলোতে বোঝা যাচ্ছে সবকিছুই। আর রাস্তা কিন্তু অন্ধকার না, রাস্তা একদম মানে আলোকিত। রাত তখন প্রায় 2:30-3টা বাজে প্রায়। তখন আমি খেয়াল করলাম ঠিক আগের গাছ যেটা আমি পাতা নড়া দেখছিলাম বাতাসে, দেখলাম যে না, ওই গাছের পাতা নড়া থেমে গেছে। এবার এই যে ঠিক আমি যেই গাছটার পাশে এসে দাঁড়িয়েছি, ওই গাছের পাতা খুব ওই যে ঠিক আগেরটার মতো নড়ছে, এবং দেখলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে নারকেল গাছে অনেক মানে দেখা যাচ্ছে ছোট ছোট ওই যে ডাব যখন অনেক ছোট থাকে, একদম ছোট কেবল শুরু হয় কুড়ির মতো, একদম ছোট ডাব, ওরকম কিছু ডাব ঠাস ঠাস করে পড়ছে। তখন কিন্তু আমার একটু ভয় লাগে, একটু না বেশ ভালোই ভয় লাগে আসলে, কারণ একা তো রাস্তায় কেউ নাই। তখন আমি আল্লাহর নাম নিয়ে দোয়া করতে করতে সামনের দিকে আগাতে শুরু করলাম। বাবু ভাই, আমি যখনই ঠিক যেই গাছটার কাছে, এখন শুধু নারকেল গাছ না, আমি যখন যেই গাছটার কাছে আছি রাস্তার এখন 2 পাশেই
যে গাছগুলো আছে, ঠিক যেই গাছটার পাশে ওই গাছটা নড়তে থাকে, ওই গাছের পাতা নড়তে থাকে। তো আমি এভাবে আগাচ্ছি, তো একটা পর্যায়ে মনে হলো আমার পা আর চলছে না, আমার পাটা না মানে খুব মানে হয়ে যাচ্ছে, মানে জমে আসছে, যে মনে হচ্ছে যে প্রচন্ড শীতকালে যখন মানে পা বরফের মতো হয়ে যায় আর পা আগাতে চায় না, ঠিক ওরকম একটা অবস্থা। তখন আমি চিন্তা করলাম যে আমি এখন বাসায় যেতে পারবো তো, বাসা খুব কাছেই ছিল, বাসায় যেতে পারবো তো। তারপরেও আমি আয়াতুল কুরসি সূরা ইয়াসিন পড়ছিলাম, পড়ে কোনো মতো আগাচ্ছিলাম, এবং ওই ঘটনা কিন্তু ঘটছিল। তো তখন মানে আমি সাধারণত যেটা হয় আর কি, বাসায় আসার আগে, আমি বাসায় না ঢোকা পর্যন্ত, মানে যখন আমার আব্বা আম্মা শুনে যে আমি আসছি, তখন ওরা জেগে থাকে। বাসায় আসার পরে তখন হয়তো বা আম্মা আমাকে খাওয়া দাওয়া করিয়ে তখন সবাই ঘুমায় আর কি। তখন আমার মানে হঠাৎ করে দেখি দূরে কোনো একজন লোক দাঁড়িয়ে আছে। তখন আমি ভয় পাই যে হয়তো বা এটা কোনো প্যারানর্মাল কিছু, তখন একটু ভয় পাই আমি। তখন হঠাৎ করে দেখি যে ওনার হাতে কিছু জ্বলছে। তখন আরেকটু খেয়াল করলাম ওনার হাতে কোনো মোবাইলের আলো জ্বলছে, দেখলাম যে কিছু একটা ট্রাই করতেছে কারো ফোন দেওয়ার জন্য। তখন আমি অনেকটা দূর থেকে শনাক্ত করেছি উনি আসলে অন্য কেউ না, উনি আমার বাবা। এবং দূর থেকে আমাকে বলছে, এই মোবাইল বন্ধ কেন? আসলে আমার মোবাইল তো বন্ধ না, ফুল নেটওয়ার্ক আছে, কিন্তু কিছুতেই আমাকে কল ঢোকাতে পারছেন না উনি। এই জন্য উনি যখন দেখছেন যে কি ব্যাপার, ও বাস থেকে নামার সময় ফোন দিল যে আমি আসছি, তো কিন্তু মোবাইলে পাচ্ছি না। এই জন্য আমার আম্মা করেছে কি, আমার আব্বাকে রাস্তায় পাঠিয়ে দিচ্ছে যে যাও একটু ওকে রিসিভ করে নিয়ে আসো, পথে আবার কোনো সমস্যা হলো কিনা, বা একটু করে আগায় নিয়ে আসো আর কি। তখন আব্বা কি সামনে চলে আসছিলেন, এবং আব্বাও ওটা দেখেছে যে ঠিক আমরা ওই গাছগুলো নড়ছে, এবং যখন আমি যত বাসার কাছে আসছি গাছগুলো তত বেশি নড়ে, এবং সাধারণত বাতাস যখন মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমরা কিন্তু ফিল করি যে বাতাস এখান থেকে এখানে লাগে, এবং এটা স্পষ্টভাবে আমি ফিল করছিলাম যে এইবার বাতাসটা এই গাছ থেকে এই গাছে লাগলো, এই গাছ থেকে এই গাছে লাগছে। এইভাবে করতে করতে ঠিক আমি যখন বাসার ভেতরে, এটা অ্যাজ ইফ যে গাছ থেকে গাছে কিছু লাফিয়ে যাচ্ছে। জি জি জি, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। তো আমি যখন একদম বাসার গেট দিয়ে ঢুকবো, তখন আমার আব্বাও দেখলেন আমার সাথে, আমি দেখাচ্ছিলাম এই যে দেখেন আব্বা, এই যে গাছগুলো কিভাবে নড়ছে। তো উনিও ফেস করতেছিলেন। আমাদের বাসার পাশে আবার ছোট্ট একটা বাঁশঝাড় আছে, একদম ছোট্ট বাঁশঝাড়, ওই দেখলেন বাঁশগুলো আরো বেশি নড়ছে। তখন আমার আব্বু নর্মালি মানে জেনারেল এডুকেটেড, তো উনি এগুলো আসলে অতটা মানে বিশ্বাস করেন না, কিন্তু ওই দিন উনি দেখেছিলেন যে কোনো গাছ নড়ছে না, প্রচন্ড গরম, অথচ সারাদিনে কোনো বাতাস নাই, স্টিল গায়েও কোনো বাতাস লাগছে না, অথচ বাতাসে গাছ নড়ছে। আসলে ওটা কি গাছ নড়ছে না কেউ ঝাঁকাচ্ছে সেটা মানে বোঝা কষ্ট। তখন উনি বললেন যে তাড়াতাড়ি বাসায় ঢুকে যাও। তখন আমরা দুইজন তাড়াতাড়ি বাসায় ঢুকে গেলাম, এবং বাসায় ঢোকার পরেও মানে টিনের চালে মনে হলো ধক করে যদি কিছু এসে বসে, বা টিনের চালের উপর কেউ যদি হাঁটে শব্দ হয়, এরকম শব্দ। তখন মানে চিন্তা করলাম যে মানে বেশ হয়তো আল্লাহর অশেষ রহমত ছিল, কোনো কারণে ক্ষতি হয়নি, যেটা বাসায় ঢুকে গেলাম। পরবর্তীতে আমি তো আমার ফার্স্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসলে মাদ্রাসা ছিল। তখন আমি নর্মালি এলাকাতে গেলে আমার যে ওস্তাদ যারা আছেন তাদের সাথে দেখা করি, তো আমি পরে যাই তাদের সাথে কথা বললাম যে এই বিষয় হয়েছে। তখন মানে আমি আসলে বাবু ভাই জানতাম না ওই দিনটা ছিল আসলে অমাবস্যার রাত। মানে বললো যে গতকালকে তো আসলে অমাবস্যা ছিল, সাধারণত এই রাতগুলোতে দুষ্টু জিনেরা মানে ওত পেতে থাকে মানুষকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার জন্য। তো তুমি তো মানে ওই সময় রাস্তায় কেউ ছিল না, তুমি পড়ে গেছো আর কি ওই সময়, যার কারণে ওরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, কোনো বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। তো এই জন্য আল্লাহর অশেষ রহমত আর কি। তারপর বললাম যে আব্বু এগিয়ে আসছিল ওই সময়টাতে, আর বললাম যে বাবু ভাই যে মোবাইল আমার খোলা, সব কিছু আছে, মানে নেটওয়ার্ক আছে, এভরিথিং সব কিছু, কিন্তু আব্বু কিছুতেই মানে কল ঢোকাতে পারছিল আমার ফোনে। এটা আমি মানে অদ্ভুত ব্যাপার, এটা হতে পারে তুমি ব্যাখ্যা দিতে পারেন টেকনোলজিক্যাল এরকম প্রবলেম থাকে, মোবাইল খোলা থাকার পরও কল ঢোকে না, হতে পারে। কিন্তু মানে আবার ঠিক বাসায় যখন আমার আব্বু পাশে,
পাশে থেকে আমি আমি বলছি, আমার আব্বু বলছে কি ওর মোবাইল বন্ধ কেন, বলো এই যে মোবাইল তো খোলা, আমি তাকে দেখালাম মোবাইল, তো বলে এই যে আমি কল ঢুকাচ্ছি, সত্যি বাবু ভাই আমি আব্বুর ফোন থেকে আমার ফোনে ফোন দিলাম, বলে দুঃখিত এই নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব না। মানে ফোন নর্মালি বন্ধ থাকলে যেটা বলে, এমনি তো নেটওয়ার্ক না থাকলে অনেকক্ষণ পরে বলে, এবং সাথে সাথে বলছে যে ফোন বন্ধ, আমার ফোন খোলা। এবং বাসায় ঢোকার পরে আমি আবার কৌতূহলী আবার ফোন থেকে ফোন দিলাম, সাথে সাথে ফোনে কল ঢুকেছে। এইটা রিসেন্টলি বলতে প্রায় বছর দেড়েক আগের এই ঘটনাটা, বলবো বলবো করেও আসলে মানে শেয়ারটা করা হয়নি। আজিম ভাই উনি ওনার এক পরিচিত বড় ভাই আছে নজরুল, ওনার কাছ থেকে এই ঘটনাটা শুনেন। তো নজরুল সাহেবের সাথে এই ঘটনাটা ঘটেছিল 2012 সালে। নজরুল ভাইয়ের বাড়ি ছিল ময়মনসিংহের গৌরীপুরে এবং তিনি চাকরি করতেন ময়মনসিংহের শ্যামগঞ্জে, একটা সরকারি একটা প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। তো উনি শ্যামগঞ্জ থেকে গৌরীপুর উনি ট্রেনেই আসা যাওয়া করতেন এবং একটা লোকাল ট্রেন ছিল রেগুলার, ওটাতে উনি আসা যাওয়া করতেন। আর ওনার বাসাটা ছিল গৌরীপুর রেল স্টেশন থেকে একটু আগে, মানে ওনাকে রেল স্টেশনে নামতে হতো ঠিকই, কিন্তু আবার ব্যাক করে বাড়িতে আসতে আরও 15-20 সময় লাগতো আর কি। ওনার ফ্যামিলি মেম্বার বলতে ছিল ওনার আব্বা আম্মা এবং ওনারা 2 ভাই, উনি অবিবাহিত ছিলেন। আর নজরুল ভাই সম্পর্কে যেটা বলেছিল আজিম ভাই, যে নজরুল ভাই ছিল একটু ধার্মিক বলতে উনি হুজুর বা কবিরাজ ওদের কথা খুব বিশ্বাস করতেন এবং ওনার হাতে 3টা আংটি ছিল। একটা আংটিতে একটা সূরা লেখা ছিল, একটা আংটিতে, আর বাকি 2টা আংটি ছিল একটা হুজুরের দেওয়া। উনি পাথর, যে অনেক পাথর থাকে না যেগুলো বিশ্বাস করে অনেকে দেখা যায়, যদি এটা ইসলামিক মাইন্ডে এটা আসলে আমরা অনেকে বিশ্বাস করি, তো এরকম হুজুর ওনাকে 2টা পাথর দিয়েছিল এবং বলছিল যে এগুলো সবসময় পড়া থাকলে কখনো খারাপ কিছু নাকি আসর করবে না এবং ওনার মানে চাকরি বা যেটাই হোক মানে জীবন মানে ফ্যামিলিগতভাবে উনি খুব হ্যাপি থাকবে আর কি। তো যাই হোক, যেদিনই ঘটনাটা ঘটে মানে সূত্রপাত ঘটে সেদিনই ঘটনা বলছি। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি ছিল, বর্ষাকালের কোনো একদিন। তো উনি অফিস শেষ করে ট্রেনের জন্য অপেক্ষা করছে মানে শ্যামগঞ্জে, উনি গৌরীপুর আসবে। তো বৃষ্টির কারণে হয়তো ট্রেন আসতে লেট করছিল। তো একটা লোকাল ট্রেন অনেকক্ষণ পর আসে, তখন নাকি প্রায় 7টা বেজে যায় ট্রেনটা স্টেশনে ঢুকতে এবং উনি প্রায় অনেক স্লো ট্রেনটা চলতেছিল, প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা পর গিয়ে উনি গৌরীপুরের অনেক আগে গিয়ে ট্রেনটা মানে ট্রেনের ওইখানে মানে ট্রেনটা থেমে যায়, মানে ওইখানে উনি তখন স্টেশনে পৌঁছায় নেই গৌরীপুরে। তো যখন ট্রেনটা থেমে যায় গৌরীপুরের বেশ আগেই ছিল, তো নজরুল ভাই ভাবতে এত রাত হয়ে গেল, এখন গ্রামের রাত, তখন দেখা যায় প্রায় 9টা বা 9:30 এরকম হবে। তো উনি ভাবতেছি স্টেশন থেকে একটু ঘোরাঘুরি বৃষ্টি ছিল, ভাবতেছিলেন কয়েকজন নেমে দেখি আসলে ট্রেনটা থেমে গেল অনেকক্ষণ ধরে, আর যদি ট্রেন থেমেই থাকে কেন থামলো, এটা কৌতূহলবশত ওনারা প্রায় 8-10 জন এরকম ট্রেনের বগি থেকে নামে এবং দেখতে দেখতে না হাঁটতে হাঁটতে একটু ইঞ্জিনের কাছাকাছি যায়। তো ড্রাইভার উনিও নেমে গেছে, ট্রেনের ড্রাইভার, উনি বলতেছে যে সামনে মনে কোনো একটা লোক মারা গেছে, চলেন আমরা কয়েকদিন মিলে যাই দেখি, হয়তো সুইসাইডাল কেস হবে, দেখি চলেন যাই। তো নজরুল ভাই উনি যায়, উনি গিয়ে দেখতেছে যে একটা লুঙ্গি পরা একটা লোক, এবং দেখে মনে হচ্ছিল যে মানে সে মাত্র বাজার থেকে আসছে এরকম। লোকটার মানে ডেড বডির পাশেই বাজারের ব্যাগ ছিল, আর লোকটা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, গোলগলা গেঞ্জি পরা ছিল, এবং ওনার হাত পা এমনভাবে মচড়ানো অবস্থায় ছিল, মানে হাতগুলা বা পাগুলা উল্টানো অবস্থায় এবং মচড়ানো অবস্থায় ছিল। নজরুল ভাই যেটা বলে যে দেখে মনে হচ্ছিল কি ওনাকে খুন করে ফেলছে। তো তখন ইঞ্জিনের মানে ইঞ্জিন তো অন করা, ড্রাইভার সে বলতেছে যে দেখেন আমি ট্রেন এটা ছাড়তে পারবো না, এখন আমরা স্টেশনের কর্তৃপক্ষকে জানাই, ওনারা ডিসিশন দেখ লাশ সরাক, তারপর আমরা এখান থেকে নড়বো। তো ওই সেটা বলার পর নজরুল ভাবতেছে যে এখান থেকে ওনার বাড়িতে হেঁটে গেলে হয়তো 10-15 মিনিট সময় লাগবে, তো উনি হেঁটেই ভাবে যে আমি হেঁটে ওনা দিই, আর কখন কি ট্রেন সরবে বা ছাড়বে বা লাশ কখন সরবে এটা দেখা যাক। তো উনি এরকম একাই হাঁটা শুরু করেন। তো উনি নাকি যখন হাঁটা শুরু করবে, ওনার সাথে যে লোকগুলো ছিল ওনার তো চলেই গেছে। ঠিক 2টা মিনিট মানে হাঁটার পর লাশটা থেকে, মানে লাশটা পিছিয়েই ছিল, তো ঠিক 2 মিনিট হাঁটার পরে উনি দেখতেছে যে একটা বিড়াল মরা অবস্থায় পড়ে আছে, এবং বিড়ালটাকে মনে হচ্ছে অনেক মানে বেধড়ক মার দিয়ে মারা হয়েছে, এবং তারপর এই বিড়ালটা মানে মারা গেছে হয়তো বা। তুমি একটা জিনিস দেখতেছি যে বিড়ালের যে মাথার অংশটার অর্ধেক এটা রেল লাইনের থেকে একটু সাইডে এসে পড়ে আছে, এবং নজরুলের পায়ের সামনে যখন এটা আসে একটু পায়ের সামনে আসতে একটু হঠাৎ করে দেখে আচমকা ভয় পেয়ে যায়, তো উনিটা ডান পা দিয়ে লাথি মেরে সরা দেয় এবং উনি একটু তাড়াহুড়া করে হেঁটে ওনার বাড়ির দিকে রওনা দিয়ে চলে যায়। তুমি যখন রাতে 11টা 11:30 দিকে ঘুমাতে যাবে, ওনার রুমটা ছিল একটু সাইডে, উনি এবং ওনার ভাই থাকতে একসাথে, এবং ওনার আব্বা মা থাকতে আরেকটা রুমে, হাফ বিল্ডিং ছিল।
মাঝে ছিল একটা উঠান, আর ওনাদের ওয়াশরুমটা ছিল বাইরেই, আর একটা ওয়াশরুম ছিল মনে হয় ভিতরের দিকে ছিল। তো নজরুল ভাই যখন ঘুমাচ্ছে, উনি আধা ঘন্টা ঘুমানোর পর দেখতেছে যে ওনার টিনের চালে, উনি যে রুমে থাকবে টিনের চালে প্রচণ্ড মানে আওয়াজ হচ্ছে, এবং উনি বুঝতে পারতেছে যে টিনের চালে মনে হয় দৌড়াদৌড়ি করলে যেরকম আওয়াজ হয় না এরকম। তেমন সময় হঠাৎ করে বিড়াল ঝগড়া করলে যেরকম একটা আওয়াজ করে না, ওই যে বাচ্চারা কান্না করে যেরকম একটা আওয়াজ করে, বিড়াল কিন্তু ঝগড়া করলে এরকম একটা আওয়াজ করে, সেরকম আওয়াজ হচ্ছিল অনেকবার। তো এরকম হওয়ার পর নজরুল ভাই ওনার ভাইকে ডাকতেছে যে একটু উঠ, চল বাইরে যাই, বাইরে গিয়ে ওই টিনের চালে মানে বিড়াল উঠছে, একটু সরাই দিই, খুব ঘুমাইতে পারতেছে না, খুব সমস্যা হচ্ছে। তো নজরুল ভাইয়ের ভাই বলতেছে যে না, কোনো আওয়াজ তো আমি পাই না। তখন নজরুল ভাই বলতেছে আওয়াজ পাস না কীভাবে, আমি তো আওয়াজ পাচ্ছি, চল বাইরে চল। উনি ভাবে যে ওনার ভাই হয়তো ঘুমতে পড়বে না, এর জন্য হয়তো এরকম কথা বলতেছে। তো নজরুল ভাই এরকম প্রায় ঘন্টাখানেক নাকি উনি আওয়াজ পায়, এবং আওয়াজ পেয়ে উনি ঘুমায় যায়। তো পরের দিন সকালে উনি ফজরের নামাজ পড়ে উনি ভাবতেছে যে পাশে পুকুরটা আছে, পুকুরে দু একটা ডুব দিয়ে আসবে, মানে গোসল করে আসবে, তারপর উনি অফিসে যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হবে আর কি। উনি যখন এরকম গাদলার দিন ছিল, মানে বেশ বর্ষা বাদল বলেছিলাম বৃষ্টি আগে ছিল, তো সেদিনও ওই পরের দিন এরকম প্রায় এরকম, মানে ওই পরের দিন প্রায় এরকম বৃষ্টির মতো ছিল। নজরুল ভাই নাকি পুকুর পাড়ে যায়, তখন প্রায় 6টা কি 6:15 বাজবে। উনি ওনার হাতের আংটিগুলা ঘাটের মধ্যে রেখে পুকুরে এরকম ডুব দিচ্ছিল। উনি গোসল শেষ করে এসে দেখুন আংটিগুলো নাই, কিন্তু বাকি যে কাপড় চোপড় আছে ওগুলো সব ঠিক ছিল। উনি অনেক খোঁজাখুঁজি করে পায় না। উনি হয় একটা পর্যায়ে ভাবে হয়তো বা গোসল করতে গিয়ে মনে হয় ভুলে উনি আংটিগুলো হাত থেকে খুলে নাই, কিন্তু উনি যেটা বলে যে ওনার নাকি একটা জিনিস মনে ছিল যে আংটিগুলো উনি খুলে গেছিল, এবং এটা অনেক স্পষ্ট মনে আছে। যা হোক, একটু মন খারাপ হয়, উনি পরে ভাবে যে ঠিক আছে, দরকার নাই, হুজুরের কাছে আবার যাবো, গিয়ে এই পাথরগুলো নিয়ে আসবো। কারণ ওনার মধ্যে একটা আফসোস ছিল, এগুলো খুব দামি পাথর ছিল, আর বিশেষ করে একটা আংটিতে সূরা লেখা ছিল। যাই হোক, তো উনি যখন সেদিন অফিসে যায়, সেদিন নাকি অফিসে যাওয়ার পর থেকেই ওনার নাকি ডান পাটা খুব ব্যথা করা শুরু করে, মানে হাঁটুর উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত খুব ব্যথা করা শুরু করে। এবং যেরকম ব্যথা করতেছিল, উনি ভাবতেছিল যে অফিস শেষ, অর্ধেক মানে পুরো অফিস না করে এসে পড়বে, এবং একটা পর্যায়ে উনি যখন আর পারতেছিল না ব্যথায়, ওখানে লোকাল একজন ডাক্তার দেখায় শ্যামগঞ্জে, এবং ওই ডাক্তার বলে নর্মাল মেডিসিন দিয়ে বলে ঠিক হয়ে যাবে, নর্মাল, এত সিরিয়াস কিছু না, হয়তো আপনি ব্যথা পাইছেন। নজরুল ভাই সেদিন বাসায় আসে, আসার পর ওনার মাকে বলতেছে যে মা, আমি আজকে অফিস শেষ না করে আগে এসে পড়লাম, আমার প্রচণ্ড পা ব্যথা। তো ডাক্তার দেখেছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, তো ওনার মাও একটু মালিশ করে দিল পায়ে, দেখতেছে নজরুল ভাই যেমন ডান পাটা বেশ ফুলে যাচ্ছে। তো যাই হোক, এটা উনি তো ওনার রুমে পরে সেদিন ঘুমাতে চলে যায়, মানে রুমের পরে আর বের হয় না। তো রাতে যখন ঘুমাতে চলে যায়, তখন উনি আবার ঘুমের মধ্যে এরকম বিড়ালের এরকম ওই লাফালাফির আওয়াজ করে পাচ্ছিল। আজকে ওনার ভাইকে ডাকতেছে, কিন্তু ওনার ভাই আজকে উঠে না। তো নজরুল ভাই ভাবে যে আমি আজকে উনি নিজেই যাবে, তো গিয়ে একটু দেখবেন, উপরে একটু ঢিলাঢিলি করলে হয়তো বিড়াল চলে যাবে, আসে উনি যায় বাইরে। তো উনি বাইরে গিয়ে প্রথমে ওনার ওয়াশরুমে যায়, বাইরে যে ওয়াশরুম ছিল ওখানে গিয়ে ওয়াশরুম থেকে যখন ব্যাক করবে, উনি তখন আওয়াজ পাচ্ছিল। তো উনি কোনো একটা কারণে নিচে লাঠি খুঁজতেছিল, যে লাঠি দিয়ে হয়তো টিনের চালের বাড়ি মারবে। তো হঠাৎ করে আম্মা বলতেছে যে নজরুল, তুই তাড়াতাড়ি রুমে ঢুক। এটা বলতেই মানে নজরুল ভাই বলতেছে কি মা, কি বললা, কিছু তো বুঝলাম না। এটা বলতেই দেখতেছে যে ইটের দলা অনেক, মানে ইট থাকে না গুড়া গুড়া ইট বা ইটের দলা যেরকম হয়, এরকম ওনার গায়ে কি জানি উপর থেকে মারছে, এবং নজরুল ভাইয়ের ঠিক কাঁধ বরাবর পড়ছে, এবং খুব প্রচণ্ড ব্যথা পেয়ে মানে বলছে ও মা গো, ব্যথা পাইলাম, উপরে নাকি উনি একবার উল্টে পড়ছিল। তাড়াতাড়ি নজরুল ভাইয়ের আম্মা ওনার আব্বাকে ডেকে চিৎকার দৌড়া তাদেরকে উঠানে এসে নজরুল ভাইকে ঘরে নিয়ে যায়, এবং ওইখানে উঠানে অনেকগুলো মাটির দলা পড়েছিল। নজরুল ভাইয়ের আম্মা রুমে গিয়ে বলতেছে, আমি কি জানি দেখলাম যে তুই যখন লাঠি খুঁজতেছিলি, আমি তো বাথরুমে যাওয়ার জন্য উঠছিলাম, আমি দেখলাম যে তুই যখন লাঠি খুঁজতেছিলি উপর থেকে কোনো একটা কালো একটা ছায়ার মতো হবে, তোর কি জানি একটা ঢিল মারতেছিল, এই জন্য আমি তোকে যেতে বলছি, মনে হয় খারাপ কিছু হইতে পারে, এত রাতে তোর বাইরে ঠিক হয় নাই। তো আমি আগেই বলছিলাম যে নজরুল ভাই কিন্তু ওই যে কেউ হুজুরের আংটি দেওয়া বা কোনো কিছু বলে খুব বিশ্বাস করতো। তো উনি নজরুল ভাই ভাবতেছে হয়তো ওনার হাতে আংটিগুলো নাই, হয়তো খারাপ কিছু ওনাকে দেখছে বা খারাপ কিছু নজরে উনি পড়ছে। তো যাক, উনি ওনার আম্মাকে বলতেছে, আম্মা আমার পাটাও ব্যথা করতেছে, আবার খারাপ কিছু একটা মনে হয় কি ঢিল মারলো, এক কাজ করি, আমার আংটিগুলো তো আমি পাইতেছি না আজকে সকাল থেকে, আমি দরকার হলে কালকে হুজুরের কাছে যাই, আমার আংটিগুলো আবার বানাতে দিয়ে আসি, দেখি কি করা যায়। তো যাই হোক, সে রাতের মতো নজরুল ভাই ঘুমায় যায়। পরের দিন সকালে উঠে নজরুল ভাইয়ের পায়ের এমন বাজে অবস্থা, মানে এতটা ব্যথা এবং এতটা ফুলছে যে উনি সেদিন অফিসে যেতে পারে না। তো ওনাকে নাকি একটা লাঠি দিয়েছে, লাঠি বহর দিয়ে উনি চলাচল করতে, মানে সেদিন চলাচল করছে। তো সেদিন এশার ওয়াক্তে উনি নামাজে বসি নামাজ পড়ে। তো নামাজ পড়ার পরে উনি কোনো একটা কারণে হয়তো একটু উঠানের দিকে যাবে,
তো উঠানের দিকে যখন উনি যাবে কোনো একটা কারণে লাঠি ভরতে যাচ্ছিল, তো উনি একটা ভয়েস মানে চিকন ভয়েস ওনাকে ডাকতেছে, বলতেছে যে নজরুল একটু এদিকে আয়, এদিকে আয়, একটু দেখা যা। তো ওনার একটু মানে উনি মানে এই ভয়েসটা অনেক পরিচিত লাগে, উনি মনে করছে যে পাশের বাড়িতে মনে কোনো বন্ধু এসে তো ডাকতেছে। তো নজরুল ভাই বলতেছে কে, দেলোয়ার? তো দেলোয়ার ছিল পাশের বাসার ওনার বন্ধুর নাম আর কি। তো ওই ভয়েসটা বলছে হ্যাঁ 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 আয় আয় আয়, এটা বলতেছে। এটা বলার পর নাকি নজরুল ভাই একটু একটু হালকা ছায়া মানে ওনার উঠান থেকে একটু সাইডে একটু আলো কম, এখানে যেতেই উনি নাকি ওনার কোনো সেন্স নাকি তখন কাজ করতেছিল, উনি দেখতেছে যে ওনার পা বরাবর 2-3 জন একসাথে মনে হচ্ছে যে লাথি মারতেছে। এবং আজকে ওনার মা দেখে চিৎকার করে বলতেছে যে নজরুলকে মানে তাড়াতাড়ি নিয়ে আসো ঘরে। এটা বলতেই নাকি ওনার ভাই ওনার মাকে তাড়াতাড়ি মানে ওই উঠানে যে লাইটগুলো আছে বাকি লাইটগুলো জ্বালাই দিয়ে তাড়াতাড়ি ওনাকে উঠানে নিয়ে আসতেছে। এবং দেখতে নজরুল ভাই খুব চিৎকার করতেছিল ব্যথা, মা আমার পাটা শেষ করে দিল। তখন ওনার মা বলতেছে যে বাবা আমি আজকেও দেখলাম সেই কালো ছায়ার মধ্যে কিছু একটা 2-3 জন এরকম তোকে তোকে মানে ধরে রাখছে, কিন্তু কে এটা কে বলতে পারবো না। নজরুল ভাই দেখতেছে যে ওনার পাটা লাল, ডান দিকের পাটা বেশ লাল হয়েছে এবং ফুলে আছে, এবং মনে হচ্ছে যে উনি যেটা বলতেছিল যে সুই ফুটাইলে মানে এখন রক্ত বেরোবে এরকম, মানে এরকম টকটকা লাল হয়েছিল পাটা এবং প্রচন্ড ফুলে গেছে। তো ওনার আম্মা বলতেছে যে এক কাজ কর, সকালে ডাক্তার কাছে যাই, দেখি কি সমস্যা, আর বাইরেটা কি ঘটলো কিছুতে বুঝলাম না। নজরুল ভাই বলে যে না আমি ডাক্তার কাছে যাবো না, আমি সেই হুজুরকেই হুজুরকে ডাকার ব্যবস্থা করো কালকে। সেই হুজুরকে ডাকা হয়, হুজুরকে পুরোটা ঘটনা নজরুল ভাই বলে যে দেখেন আমি এরকম পা ব্যথা ফিল করতেছি, আমার এরকম বলে যে উপর থেকে এরকম মাটি ঢিল মারছে আমাকে, সেদিনও গতকাল এরকম এই কাজটা করছে যে উঠানে এরকম পা কি জানি মারলো। তো হুজুর বলতেছে যে এক কাজ করি, আমি আগে আপনাকে কিছু জিনিস দিব, এটা আপনি একটু দেখেন এবং আপনাকে জানাবেন কি হয়, তারপর আমি এটার পরে কি করা যায় আপনাকে জানাবো। তখন সেই হুজুর যেটা করে যে উনি কয়েকটা আরবি আয়াত লিখে দেয় এবং নজরুল ভাইকে বলে যে আপনি এই আয়াতটা 101 বার পড়বেন আজকে রাতে ঘুমানোর আগে, এবং ছোট আয়াত দিয়ে দেয় 101 বার পড়বেন, এবং আপনি স্বপ্নে কিছু দেখেন নাকি জানাবেন, এবং কি দেখেন আমাকে একটু বলবেন। তো আমি এরকম কালকে আসবো, আসার পর আপনার দেখা যাক কি করা যায়। তো নজরুল ভাই উনি এরকম আয়াত পরে ঘুম দেয় এবং উনি স্বপ্ন নাকি দেখে, একটা বাজে স্বপ্ন দেখে। উনি দেখে যে ওনার মানে কয়েকজন লোক ওনার দিকে আসছে এবং ওনার ডান পাটা কিছু একটা দিয়ে কেটে নিয়ে যাবে, এরকম ওনার কাছে এরকম পাটা চাচ্ছিল বারবার যে তোর পাটা দিয়ে দে, এবং পা কাটার জন্য এরকম একটা নিয়ে আসছিল, বউটি বা ধারালো কিছু নিয়ে আসছিল যে পাটা কাটে ফেলবে ডান পাটা। নজরুল ভাই নাকি তখন চেহারাগুলো অস্পষ্ট কিছু দেখতে পারতেছিল না এবং উনি ফিল করতেছে যেগুলো কালো ছায়া, মানে কালো এবং কোনো চেহারা দেখা যায় না। এরা কয়েকজন ছিল একসাথে। তখন পরের দিন হুজুরকে জানানো হয়, হুজুর বলে নজরুল ভাইকে যে দেখেন আপনার যে স্বপ্নটা দেখছেন তার মানে আপনার উপর কোনো বদজিন আসর করছে। তো আজকে আমি সন্ধ্যার পরে এরকম আপনি যে রুমে থাকেন সেই রুমে আমি এই বদজিনকে হাজির করব। তো আপনি আপনার আব্বা আমা এবং আপনার ভাই থাকেন, আর বাইরে কাউকে কোনো খবর দেবেন না, আর কোনো ভয় পাওয়ার কিছু নাই, কোনো সমস্যা হবে না। তো সেই হুজুর সেদিন ওনার যে সাগরেদ ছিল সেই সাগরেদকে নিয়ে আসে। তো আসার পরে এরকম জিনকে যখন ডাকবে, অনেকবার নাকি জিনকে ডাকা হচ্ছিল এবং বিভিন্ন চালান দিয়ে পাটি চালান বা যেটা চালান দিয়ে জিনকে আনা হচ্ছিল, কিন্তু জিন আসতেছিল না ঘরের মধ্যে। তো নজরুল ভাই যখন এরকম আসতেছে না তখন হুজুর বলতেছে যে রুমে কিছু একটা সমস্যা আছে বা কিছু একটা আছে সম্ভবত, যেন ওই জিনটা আসতেছে না। তখন হুজুর বলে ওঠে যে আপনার রুমে কি এরকম কোনো কোরআন শরীফ বা কোনো আরবি লেখা আছে? তখন নজরুল ভাই বলে যে হ্যাঁ আমার একটা কোরআন শরীফ আছে। তখন সে হুজুর বলতেছে দেখেন কোরআন শরীফ তো পবিত্র জিনিস, আর এই জিনটা তো বদ জিন, আর সেটা মুসলিম জিন না, এটা ও কোনো ধর্মে বিশ্বাস করে না, এবার খুব খারাপ জিন। এই জিনটা এই কোরআন শরীফ থাকার কারণে আসতে পারতেছে না, আপনি কোরআন শরীফটা সরাই ফেলেন, দেখবেন জিনটা আসবে আর ভয় পাওয়ার কিছু নাই। তো সেই সাগরেদকে সেই হুজুর বলেছে যে তোমার উপরে আসার পর জিনটা আসবে, তুমিও এটা সতর্ক থেকো। যাই হোক এরকম কোরআন শরীফ সরাই ফেলে এবং জিনটাকে এরকম হাজির করা হয় এবং সোনার সাগরেদের উপর জিনটা ভর করে। তো সেই জিন বলতেছে মানে আমি ওটা মেরে ফেলবো, আসার পরে বলতেছে আমি ওর পা কাটা ফেলবো। তো নজরুল ভাই যখন এটা শুনতেছিল তখন সে হুজুর বলতেছে যে কেন পা কাটবি, কেন কি করছে ও? তো সেই জিনকে অনেক বলার পর জিন বলে আমি বলবো না, আমি ওর পা কাটা ফেলবো, এটাই আমার লাগবে, ওর পা আমার লাগবে। তখন সেই জিনটা নাকি বলতেছিল নজরুল ভাইকে মানে তুই তোর পা দে, যদি পাটা দিয়ে আমি পাটা কাটা নিয়ে যাইগা, তোর আর কোনো ক্ষতি করবো না। তো এরকম যখন বারবার বলতেছিল তখন সেই হুজুর নাকি জিনকে খুব জোরে একটা ধমক দিয়ে বলতেছে যে তোরে কিন্তু আমি মিনিটেই শেষ করে ফেলতে পারি, তুই সত্যি সত্যি বল তুই কেন এই লোকটার পিছে লাগছিস। তখন সেই জিন বলতেছে যে আমরা এরকম 5-6 জন জিন আছি ওই রেল লাইনের ওইখানে আমাদের থাকার স্থান। তো এরকম সেই রাতে বৃষ্টির রাতে একটা লোক, বাজারের একটা লোক
উনি মানে বলতেছে ওইখানে স্থানীয় এক লোক বাজার করে ফিরতেছিল, ওর হাতে মাছের পোটলা ছিল। তা আমাদেরই একটা জিন গেছিল ওই মাছটা নেওয়ার জন্য, ওই লোকটা দেয় নাই, ওর লাগে খুব ধস্তাধস্তি হয়েছে। এবং সেই লোকটা আমাদের একটা জিনকে এমন বেধড়ক মাইট দিয়েছে লাঠি দিয়ে, এবং একটা পর্যায়ে ওর ধারালো কিছু একটা দিয়ে আমাদের একটা জিনের মাথার মধ্যে আঘাত করে। এবং সেই জিনটা সেই মুহূর্তে ওই ট্রেন এসে পড়ে। তো ট্রেন আসার কিছুক্ষণ আগে আমাদের ওই জিনটা বিড়ালের রূপ নিয়ে এখানে লাশ পড়ে থাকে। এবং যেই লোকটা ওই জিনটাকে মারছিল আমাদের আরেক ভাই, ওই জিনই বলতেছে যে আমাদের আরেক ভাই গিয়ে ওই লোকটার একবার হাতটা মস্কায় দিয়ে আসছে, মেরা ফেলছে ওটারে। তার এই নজরুল সেই জিনের, আমাদের যে জিনটা মারা গেছে বিড়ালের রূপ নিয়ে, সেই বিড়ালের মাথায় লাথি মারছিল। এটা আমাদের জিনের ওই ভাই মানে বলে যে যে জিনের মাথা ছিল সেই জিনের মাথায় আঘাত করছে, এটা আমরা সহ্য করতে পারি নাই। তো এখন সে হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো তোরা আর কি কি সমস্যা করছিস? এর জন্য আমরা চাইছিলাম তোরা শেষ করতে, ওরা বিভিন্ন রূপে আমরা ওনার ঘরে আসতে চাইছিলাম, কিন্তু ওনার ঘরে আসতে পারিনি। ওনার ঘরে কোরআন শরীফ ছিল, আর ওনার আংটি যে 3টা ছিল এই আংটিগুলো আমরা সরাই ফেলছি। আমাদেরই একটা জিন আছে, ওই আংটি সরাই ফেলছে। আমরা চাইতেছিলাম যে ওকে যাতে ক্ষতি করতে পারি, কারণ আংটি থাকলে ক্ষতি করতে পারতাম না। এই যে আমরা 2বার চেষ্টা করছিলাম ওর বাসায়। আমাদের অন্যান্য জিন আছে, ওরা খুব ডিস্টার্ব করতো সবসময়, টিনের চালে 2-3 দিন ডিস্টার্ব করছে। ওরা বাইর করতে চাইছিলাম, তো 2 দিন তো আমরা ধরে ফেলছিলাম, কিন্তু ওনার আম্মার জন্য আমরা পারি না। আর আমরা তো আলোতে থাকতে পারি না। ওনার আম্মা সেদিন আলোর ব্যবস্থা, উঠানে আলো জ্বালাইছিল যেন চলে গেছে, আর পারি নাই। এখন সেই দিন আবার বলতেছে যে না, ওর পা আমরা কাটবো, পা নিয়ে যাবো, পা নিয়ে আমরা পা ছাড়া আমরা নড়তে পারবো না। তখন অনেক বলা পরে হুজুর অনেক বলতে যখন অনেক ঝাড়ি দিতেছিল এবং বলতেছিল যে দেখ তোদের জিনকে বলতেছে তোদেরকে আমি শেষ করে ফেলতে পারি এবং বোতলে আটকায় ফেলতে পারি, তখন তোরা কি করবি? তো অনেক বলার পর জিন বলতেছে ঠিক আছে আমি অন্যান্য জিনের সাথে কথা বলে ওরা কি চায় আগে দেখি, ওরা কি চায় বলে। তখন ওই অন্যান্য জিনের সাথে নাকি ওই জিনটা কথা বলে এবং সেই জিন বলে ঠিক আছে আমাদের একটা ভোগ দিতে হবে। আর ভোগের নিয়মটা হচ্ছে যে এক দামে একটা গরু কিনতে হবে এবং গরুটা ষাঁড় গরু এবং বড় হইতে হবে। এবং সেই গরুর যে মাংস আছে এটা আপনারা বিলায় দেন কাউকে, আমাদের দেখার বিষয় না, কিন্তু যে গরুর যে হাড়গুলো আছে প্রতিটা হাড় আমাদের লাগবে, কোনো হাড় ফালাইতে পারবেন না। এবং সেই হাড়টা আমাদের বাড়ি সেখানে দিয়ে আসতে হবে, দিয়ে আসার ব্যবস্থা করেন। তখন ওই হুজুর বলে যে এর বাইরে কি করতে পারবে, এটা কি করতে হবে না অন্য কিছু করতে হবে, কেন এটাই করেন, এটা করলে আমাদের নজরুল সাহেবকে ছেড়ে দিব, আরো কোনো ক্ষতি করবো না। তখন সেই হুজুর নজরুল সাহেবকে বলে, নজরুল সাহেব বলে যে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি। এবং সেই জিন একটা নির্দিষ্ট সময় দেয়, তো দেওয়ার পরে সেই নজরুল সাহেব ওনারা ওই হুজুরের কাছে যায় এবং ওই গরুটা নাকি খুব নিখুঁত করে ওনারা নাকি এরকম মাংসগুলা ছাঁটাই করে যে হাড়গুলা থাকে এগুলো সম্পূর্ণ সব হাড় এরকম নির্দিষ্ট একটি স্থানে নাকি কোনো একটা নামাজের পর এসা বা কি মাগরিব ভাবে এরকম অন্ধকার সময় এরকম একটা নামাজের পর বাড়িতে এখানে দিয়ে আসে। এবং সেই দিন নাকি নজরুল সাহেব সেই হুজুরের সাগরে তোমরা 3জন মিলে গেছে এবং সেই জিনকেও ওইখানে ডাকা হয় এবং বলে যাচ্ছে এই জিনে তোদের খাবার এবং তোরা কথা যায় নজরুল সাহেবের কোনো ক্ষতি করবি না। তখন তারা বলে যে হ্যাঁ আমরা কোনো ক্ষতি করবো না, আর ওর যে পায়ের সমস্যা ওটা ওর ভালো হয়ে যাবে, একটু ওরে সাবধানে থাকতে বলবে নেই। তো সেই হুজুর বলে যে সাবধানে থাকবে মানে তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না, শেষ, এটা বলে গেলাম, আর যদি করস তাহলে তোকে আমরা বোতলবন্দি করবো। তো তারপর নাকি এরকম তো ওই নজরুল সাহেব এসে পড়ে এবং ওনাকে ওই হুজুর কিছুদিন চিকিৎসা করে এবং ওনাকে আংটি আবার দিয়ে দেয়। আংটি ওই যে আংটিগুলাকে ব্যবহার করতো ওই আংটিগুলা সেই জিনদের কাছ থেকে নাকি উনি এইভাবে ম্যানেজ করে এবার দিয়ে দেয়। নজরুল সাহেব নাকি তারপর আস্তে আস্তে উনি প্রায় মাসখানেকের মধ্যে সুস্থ হয়ে যান, পায়ের কোনো সমস্যা থাকে না। তো এটাই আর কি ঘটনা ছিল যেটা শেয়ার করে সেই নজরুল সাহেব। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা আমি শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে সেটা কিন্তু জেনে যাবেন। ঘটনাগুলো ছিল রাসেল ভাই, আব্দুল ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই এবং আমি নিজেও কিন্তু কয়েকটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগলো, আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন অবশ্যই। আর কোন ঘটনাগুলো আপনারা বেশি শুনতে চান, গ্রামের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা নাকি অন্য কোনো ঘটনা আপনারা শুনতে চান, সেটা কিন্তু জানিয়ে যেতে পারেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ঘটনাগুলো সিলেক্টেড করে দেওয়ার চেষ্টা করব। দর্শক যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেছে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে ধন্যবাদ জানাবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি। আর যারা এরকম ঘটনাগুলো পছন্দ করে, আপনাদের বন্ধু পরিবারের সদস্য
তাদের কাছে আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর আপনারা যারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা বাছাই করে সেরা ঘটনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা প্রতি রাত্র 10টার সময় এইরকম ভয়ানক ভিডিওগুলো আপলোড করে থাকি। তো অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আপনাদের ঘটনা দেওয়ার জন্য আমরা কিন্তু সর্বদাই প্রস্তুত। তো দর্শক, শেষ করছি আমাদের আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এই এপিসোড।